আরাফের পুরো শরীরে রক্তে মাখামাখি। বাসায় এসে হট শাওয়ার নিল। শীতল চোখের পাতা নাড়ছে, আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করে। ও পাচ্ছে না, চোখ দুটো ভীষণ জ্বালাপোড়া করছে। তবু অনেক চেষ্টা করে চোখ মেলে তাকালো, নিজেকে অন্য কোথাও দেখে চমকে উঠলো। এটা তো আরাফের রাজ্য। শীতল এখানে কি করে আসলো? কেন আনলো? মনে করতে পারছে না। কে আনলো তাকে? শীতল কিছু ঠিক মতো মনে পড়ছে না। ও তো শপিং মলে শপিং করতে বের হয়েছিল, নীল সাথে শপিং করতে বের হচ্ছিল। সেখানে নীল একটা কল আসলে বের হয়ে যায়। শীতল আগে একটু এগিয়ে ড্রেস চেঞ্জ করছিল, আর তখনই ওর সামনে কয়েকটা লোক কিছু বলার সুযোগ না দিয়ে শীতলকে গাড়িতে তুলে নেয় এবং ইঞ্জেকশন পুশ করে। কিসের ইঞ্জেকশন শীতল জানে না। আর এখন হুঁশ ফিরতে আরাফের রাজ্য। তারপরে কি আরাফ তাকে আবার আগের মতো করে তুলে এনেছে? এই ছেলে চাই কি? আজ তো একটা লুচু ম্যান, অসভ্য। কি ম্যাম, ঘুম ভাঙলো তাহলে? আমি তো ভাবলাম আজকে আর আপনার ঘুম ভাঙবে না। আপনি আপনি আবার আমাকে তুলে এনেছেন? আপনার কি একটুকু শরম নেই নাকি? এত বেহায়াপনা করেন কি করে? শরম? শরম কি? সেটা খায় না মাথায় রে। লজ্জা শরম তো নারীভূষণ। পুরুষদের সেসব থাকতে নেই। আর বেহায়াপনা কি দেখলে জানেমন? তবে হ্যাঁ, এবার তুমি আরাপকে নতুন রূপে পাবে। সে আরাপ হবে একজন প্রেমিক পাগল, দেওয়ানা, রোমান্টিক, হ্যান্ডসাম, কিউট বয়। সে তার ভালোবাসা পাওয়ার জন্য কি কি করতে পারে এবার আমি তোমাকে দেখাবো। সো আর ইউ রেডি মাই জানেমন? শীতল গোল গোল চোখে তাকিয়ে আছে, কেসটা কি বুঝতে পারছে না। আরাফ এই রূপ মানতে না পেরে অজ্ঞান হয়ে ঢলে বিছনায় পড়ল। আরাফ মিটিমিটি হেসে শীতলকে বিছনায় ঠিক করে শুয়ে দিল। এতে বেহুশ ম্যাডাম কালকে কি করবেন? এখন সকাল হওয়ার পালা। নতুন সকালে নতুন রূপে আসবো আমি, পূর্ণ অধিকারের সাথে তোমার জীবনে। বধূর সাথে দু হাতের বিয়ের বেনারসি পরে দৌড়াচ্ছে শীতল। তাকে পালাতে হবে। আরো জোরে পা চালিয়ে দৌড়াচ্ছে শীতল। দৌড়ে কমলাপুর রেস্টুরেশনে এসে পৌঁছায়। কোনো রকম টিকিট কেটে নিজের সিটে বসে দম ছাড়লো। এখন নিজেকে মুক্ত খোলায় আকাশের পাখি মনে হচ্ছে। শীতল আরাফের রাজা থেকে আবার পালিয়েছে। আজ আরাফ আর শীতলের বিয়ে হয়েছিল। শীতল পরে জানতে পারে আজ তার বিয়ে, তা আবার কিং ইন দ্য সিটি অফ মাফিয়ার সাথে। বধূ সাজে পালার মেয়েরা সাজিয়ে রেখে গেল। নিজের ঘরে দরজা বন্ধ করে লাল মাফিক ব্যালকনি দিয়ে নেমে গার্ডের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এসেছে। একটু পর ট্রেন চলতে শুরু করলো আপন গতিতে, বিপদ মুক্ত ভেবে চোখ বুজে বসে রইল। কিছুটা পর ট্রেন চলার পর অবাক ছকছক শব্দ করে বন্ধ হয়ে গেল। শীতল বুঝতে পারলো না চলিত ট্রেন বন্ধ হলো কেন। আশেপাশে কাউকে জিজ্ঞেস করবে এমন কেউ নেই। সবচেয়ে অদ্ভুত লাগলো এখানে সব সিট খালি পড়ে আছে, কোনো যাত্রী নেই, শুধু শীতল রয়েছে। শীতল এত ভাবনার মাঝে একটা মানুষ তার মুখ বরাবর অপর সিটে এক পায়ের উপর আরেক পা দিয়ে বসলো। কে বসলো সামনে তাকে দেখতে গিয়ে শীতল চমকে উঠলো, কারণ বর সাজে শেরওয়ানি পরে আরাফ খান বসে আছে। শীতল আরাফকে দেখে কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে। শীতল একটা ঢোক গেল। আরাফ নিজের ঠোঁট কামড়ে ধরে শান্ত চোখে শীতলের দিকে ঘাড় বাঁক করে তাকালো। আরাফ শান্ত চাহনি শীতলের প্রাণ পাখিটা উড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কি জানেমন, পালাতে চেয়েছিলে? তুমি ভাবলে কি করে আমার রাজ্য থেকে তোমাকে এত সহজে পালাতে দিব? আজকে আমি তোমার সব কাহিনী আমার ঘরে বসে ল্যাপটপে দেখাচ্ছিলাম। তুমি হয়তো ভুলে গেছো আরাফ খানের পুরো বাড়ি সিসি ক্যামেরার দ্বারা কন্ট্রোল করা। আমার বাড়িতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সবটা আমি ঘরে বসে দেখতে পাই। তোমার সব কুকীর্তি আমি জাস্ট দেখছিলাম তুমি আর কি কি করতে পারো। তোমার ট্রেনের এই সাইডটা ফাঁকা কেন জানো? তোমার এই গুণধর প্রেমিকের জন্য আমি সবটা করেছি, ট্রেন থামানোর আগে সবটা। তবে এটা আমায় মানতে হবে, আরাফ খানের সাথে ঠক্কর দিয়েছো তুমি। তাতে তার ফল তোমার ভোগ করতে হবে সারা জীবন আমার অর্ধাঙ্গিনী হয়ে। সো কাম, চলো আমার সাথে। আজ আমাদের বিয়ে জানেমন, সেটা ভুলে গেলে চলবে না, চলো। আপনি কি ভেবেছেন জোর করে বিয়ের পিঁড়িতে বসাবেন আর আমি নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসবো? নো, নেভার, কখনোই না। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না, মরে গেলেও না। বিয়ে তো তুমি করবে, আর সেটা আমাকেই করবে, এবং আজই এই মুহূর্তে করবে। চলো আমার সাথে।
আরাফ শীতলকে ট্রেন থেকে টানতে টানতে নিয়ে গেল কাজী অফিসে। শীতল কিছুতেই কাগজের সই আর কবুল বলবে না। আরাফ বুঝে গেছে এই মেয়ে হয় কোনো কথাই শুনবে না। কিভাবে কথা শুনতে হয় তা আরাফ খুব ভালো করে জানা আছে। আরাফ গার্ডকে ইশারায় কিছু বলতেই গার্ড একজন আরাফের সামনে ল্যাপটপ রাখে। আরাফ বাঁকা হেসে ল্যাপটপ অন করে শীতলের সামনে ধরে। শীতল ল্যাপটপে তাকিয়ে চমকে উঠে নিজের বাবার মাথা বন্দুক ধরে দাঁড়িয়ে আছে এক লোক। আরমান মির্জার অবস্থা খুবই খারাপ করে ফেলেছে। আরাফ সেটা শীতলকে বুঝতে বাকি নেই। কি করছেন আপনি? আমার বাবার মাথা থেকে বন্দুকটা সরান, লেগে যাবে গুলিটা। আপনি আমার সাথে এমনটা করতে পারেন না মিস্টার আরাফ খান। আমি কি করতে পারি না পারি সেটা তোমার সামনের প্রমাণ রয়েছে। এখন তুমি ভাবো, তুমি এখন কি করবে? বাবাকে বাঁচাতে বিয়ে করবে, নাকি এক নিশানায় তোমার বাবার মাথার খুলিটা উড়িয়ে দিব? আমি আ- আমি 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 রাজি রাজি, আপনি প্লিজ আমার বাবাকে ছেড়ে দিন। গুড। আগে কাগজে সাইন করবে, কবুল বলবে, তারপরে তোমার বাবাকে ছেড়ে দেওয়া হবে। এখন কথা কম, কাজ বেশি করলে খুশি হব। অবশেষে শীতল কাঁদতে কাঁদতে মুখে কবুল আর কাগজে সাইন করলো। শীতলের পরে আরাফ কবুল আর সাইন করে দেয়। সাক্ষী হিসাবে 4 জন জোগাড় করা ছিল। শীতল আর আরাফ দুজনেই এখন স্বামী স্ত্রী পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। সূচনা হলো নতুনভাবে পথ চলার। এই পথ চলার সুখে হবে নাকি দুঃখের হবে, এখন সেটা দেখার পালা। শীতল কাঁদতে কাঁদতে বধূ সাজে ঘুমিয়ে আছে। আরাফ ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। জামা কাপড় নিয়ে ফ্রেশ হয়ে আসে আরাফ। শীতল পাশে বসে একে একে শরীরের সব গহনা খুলে সাইডে রেখে দিল। এগুলো পরে ঠিক মতো ঘুমাতে পারবে না। কপালে আসে ছোট চুলগুলো সরিয়ে দিল। আরাফ শুয়ে শীতলকে বুকে টেনে নিল। শীতলকে বুকে টেনে নিতে অদ্ভুত প্রশান্তি মন ভরে উঠল। আজ অনেকদিন পর আরাফ খালি বুকটা সুখ খুঁজে নিল, পূরণ করে দিল অপূর্ণতার ছায়াকে। আরাফ আজ অনেকদিন পর একটা শান্তির ঘুম দিবে। পরের দিন সকালে ঘুম ভেঙে যায় আরাফের। পাশে শীতল নেই। গেল কই এই মেয়ে? আবার পালালো না তো? কাল আরাফ যা করেছে সেটার জন্য রাগ করেনি তো মেয়েটা? রাগ করাই স্বাভাবিক। বাবার জঘন্য রূপটা তো এখনো সামনে আসেনি। শীতলের কাছে তার বাবা শ্রেষ্ঠ বাবা। তাই আরাফ এখন যত বলুক না কেন আরমান মির্জা খারাপ রূপটা কথা শীতল মানতেই চাইবে না কিছুতেই। তাই সময় হলে নিজ থেকেই বলবে আরাফ, এটা এখন সময় নয় বলার। উঠে ফ্রেশ হতে চলে যায় আরাফ। ফ্রেশ হয়ে নিঃশ্বাসতেই নিলে দেখে পাশের রুমটা খোলা। আরাফ রুমে এসে খাটের দিকে তাকালো। বিছনায় কালকে বিয়ে মাথার ওড়না পরে আছে। তার মানে শীতল এখানে ফ্রেশ হচ্ছে। বাথরুমে পানি পড়ার শব্দ হচ্ছে। খাটে এসে বসে পড়ল আরাফ। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে শীতল। চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই খাটে বসে থাকা আরাফের দিকে চোখ পড়ল শীতলের। আরাফ ওর দিকে এক পা করে এগিয়ে আসছে। শীতল সামনে ফিরতে আয়নার সাথে জাপটে ধরে আরাফ। আহ! চোখ বন্ধ করে নেয় শীতল। আস্তে করে চোখ খুলে তাকায় শীতল। আরাফ কেমন নেশাময়ী চোখে তাকিয়ে আছে। আরাফ কিছু না বলে শীতলের মুখে বিন্দু বিন্দু পানিগুলোকে শুষে নিতে থাকে। আরাফের স্পর্শে শীতল কেঁপে উঠল। শীতল কিছু বলার আগে আরাফ শীতলের গলা মুখ ডুবিয়ে ছোট ছোট কিস করতে তাকে জানান দেয় প্রিয়সীকে কাছে পাওয়ার আকুলতা। শীতল কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমার বাবাকে ছেড়ে দিয়েছেন আপনি? শীতলের ঘোর কাটে আরাফের ডাকে। শীতল থেকে সরে এসে মাথা নাড়িয়ে জানান দেয় আরমান মির্জাকে কাল রাতে ছেড়ে দেওয়া হয়েছে। শীতলের মুখে হাসি ফুটে ওঠে। আরাফ শীতলের মুখে এক চিলতে হাসি ফুটতে দেখে প্রিয়সীর মুখ পানে তাকে উপভোগ করে সেই মিষ্টি হাসিটা। আরাফ শীতলের কাঁধে কাপড় সরিয়ে কাঁধের ঠোঁট বসিয়ে চলে যেতে যেতে বলে যায়, নিচে নেমে ব্রেকফাস্ট করে নাও। শীতল চোখ জোড়া বুজে আসে। চোখের কোণ বেয়ে 2 ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ে। শীতল মাথা নিচু করে বসে আসছিল। সিঁড়ি বেয়ে নেমে আসে শীতল আরাফের পাশের চেয়ারটায় বসতে ইশারা করে। আরাফের কথা মতো শীতল পাশের চেয়ারটায় বসে। আরাফ নিজের হাতে শীতলকে ব্রেকফাস্ট করায়। নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে শীতল। কি করবে মাথায় কিছু আছে না। পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ নেই। বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু আরাফ বাড়ির বাইরে যাওয়ার পারমিশন দেয়নি। শীতলকে বাসায় পড়াশোনা কমপ্লিট করতে বলেছে। খুব প্রয়োজন পড়লে আরাফ নিজে গিয়ে দিয়ে আসবে। কিন্তু শীতল একা চলে বা বের হওয়া টোটালি বন্ধ। শীতল জানে না আরাফ এইসব কেন করছে, কি কারণে করেছে। আরাফ যা করছে শীতলের ভালোর জন্যই করছে। শীতলের খারাপ লাগলে কিছু করার নেই। আরাফ পায়ের উপর পা তুলে বসে আছে। আরাফ সামনে রয়েছে বিশাল বড় একটা ফাইল। সেই ফাইল থেকে কিছু
তথ্য পেয়েছে, যা আরাফের মাথায় চলছে হাজার চিন্তা ভাবনার নেক্সট মিশনের জন্য। আর আরমান মির্জাকে ওই দিন রাতে বের করে শাস্তির ব্যবস্থা করে ফেলেছিল, বাট জগৎ রায়কে পাঠায়নি। হঠাৎ করে গায়েব হয়ে আছে। এখন জগৎ রায়ের মাথায় কি চলছে বুঝতে পারছে না। জগৎ রায় কি করছে, জগৎ রায় কি করতে চলেছে সেটাই দেখার পালা। জগৎ রায় চুপ করে থাকার মানুষ না, এটা নিশ্চিত। আরাপ লোকদের সাথে কিছু কথা বলে বাসার পথে গাড়িতে উঠে ড্রাইভ করে রওনা দিল। চট্টগ্রাম থেকে ফোন আসে, মিস্টার আরাপ খান, আপনি যেখানে থাকুন না কেন ইমিডিয়েটলি আমাকে কল করুন, ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। আরাপ মেসেজটা পরে রহস্যময় হাসি দিল। শীতল ফোন নিয়ে বসে আছে, বাবার সাথে কথা বলতে চাইছে বাট সাহস করতে পারছে না। আরাপ জানতে পারলে কি করবে কে জানে। কিছুটা সাহস নিয়ে কল করে বসলো। অপর পাশে ফোনটা রিসিভ হতেই হ্যালো বাবা, তুমি কেমন আছো? তোমার শরীর কি অবস্থা? ডক্টর দেখিয়েছো তো? মেডিসিন নিয়েছো তো? আমি তোমার বাবা নই, মা বলছি। তোমার বাবা ডক্টর দেখিয়ে মেডিসিন নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। শীতল মিসেস কণিকা মির্জার গলার কথা শুনে ফোনটা কেটে ঠোঁট ফুলিয়ে বাবা বলে কেঁদে উঠল। কল কেটে যাওয়ার কান থেকে ফোন সরালো কণিকা মির্জা। শীতল আজও তাকে এড়িয়ে গেল। এতগুলো বছর পার হয়ে গেল, তবু মেয়েটার মনে একটু জায়গা করে নিতে পারেনি। মেয়েটা আমাকে মা বলে এখনো ডাকেনি। আমি তো কোনোদিনও মা বলে ডাকে বুকে নিবে তো নাকি এভাবে মুখ ফিরিয়ে নিবে। দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল কণিকা মির্জা ছাদে। এই বাড়িতে বউ সেজে এসেছিল যখন তখনকার কথা মনে পড়ে গেল। ছোট্ট একটা মিষ্টি মেয়ে, এক হাতে পুতুল, দুই পাশে দুটি ছুটি করা, মুখে গুমরা করে থাকতো। কণিকা হাত বাড়িয়ে যত ডেকে বুকে নেওয়ার চেষ্টা করতো, ততই শীতল আরো তাকে দূরে ঠেলে দিত। কেমন অস্বাভাবিক আচরণ করত। একদিন তো মেলামাইনের প্লেট ছুঁড়ে কপাল কেটে দিল। শীতল তারির মৃত্যুর জন্য কণিকাকেই দায়ী করে। অবশ্য করার কারণ রয়েছে এর পিছনে। বধূর সাথে বসে আছে নীলিমা, তার চোখে পানি টলমল করছে। আজ তার আর জেনের বিয়ে হতে চলেছে, কিন্তু আরহাম একটিবারও দেখতে আসেনি। বিয়ের কার্ড তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। হয়তো আর আসবে না, কারণ আব্রাহাম নীলিমাকে কখনো ভালোবাসেনি। নীলিমার ভালোবাসা মিথ্যা হয়ে গেল। নীলিমা আরহামকে কোনোদিনও তার কাছে পাবে না। যখন আরহামকে আপন করে পাওয়া হলো না, তখন নিজেকে বাঁচিয়ে রেখে কী লাভ? তার চেয়ে নিজেকেই শেষ করে দেব আমি। তুমি সুখে থেকো আরহাম, ভালো থেকো। তোমাকে আর কেউ বিরক্ত করবে না। নীলিমা তোমার জীবন থেকে চলে যাচ্ছে সারা জীবনের জন্য। গুড বাই। নীলিমা ঘুমের ওষুধ একসাথে অনেকগুলো মুখে পুরে নিল। বিয়ের কনেকে বরের পাশে বসানো হয়েছে। নীলিমা আঁখি ভরা দুই নয়ন নিয়ে মেইন গেটের দিকে তাকিয়ে আছে। আরহামের অপেক্ষা। হয়তো আর কোনোদিনও দেখা হবে না, তাই শেষ দেখা হয়ে গেলে কি খুব ক্ষতি হতো? নীলিমার চোখ দুটোতে কেমন যেন ঝাপসা হয়ে আছে। হাজার চেষ্টা করেও চোখ মেলে রাখতে পারছে না। মাথা ঘুরছে, অস্থিরতা শরীরের ভিতর শুরু হয়ে গেছে। নিজেকে কন্ট্রোল রাখতে না পেরে ফের ঢলে পড়ল মৃত্যুর কোলে। আর ফিরে এসেছে বাসায়, রুমের চারিদিকে তাকিয়ে চোখ বুলিয়ে নিচ্ছে। এই মেয়েটা কই গেল? আমি বাড়িতে এসেছি, কোথায় একটু স্বামীর সেবা যত্ন করবে, তা না করে কোথায় ঘুরছে কে জানে। দেখি ম্যাডাম কই। আরাফ শীতলের সামনে বসে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়েছেন কেন? তোতলিয়ে কাপা গলায় বলে উঠল শীতল। আমার তাকানো দেখে কোনো সমস্যা হচ্ছে? সারাদিন না খেয়ে বসেছিলে কেন? আর কোনো কথা না বলে চুপচাপ খেতে থাকো। ঠক গিলে নিল শীতল। আসলে আসলে ভালো লাগছে না, তাই খাইনি। কেন ভালো লাগছে না সেটা পরে শুনবো, আগে খাবারটা মুখে তোলো। শীতল কাঁপা কাঁপা হাতে খাবারটা নিয়ে গিয়ে হাত থেকে পড়ে গেল। আরাপ নিজের রাগ চোখ বুজে কন্ট্রোল করে নিল। শীতল কেন খায়নি তার কারণটা খুব ভালোভাবেই জানে। একটা অমানুষের জন্য না খেয়ে বসে আছে, সেটা ভাবতেই রাগ লাগছে আরাফের। আরমান মির্জার জন্য মেয়ে না খেয়ে এমন সহানুভূতি অসহ্য লাগছে। তার উপরে নাকি মির্জা বাড়িতে কল করেছিল শীতল। ইচ্ছা তো করেছে মেয়েটাকে থাপ্পড় মারতে, কিন্তু এখন সেই সব করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। তাই আরাপ চুপ করে হাত ধুয়ে শীতলের সামনে খাবার ধরলো। শীতল আরাপের হাতে চুপচাপ খেতে লাগলো। এখন কিছু বলা মানে সাপের লেজে কামড় দেওয়ার সমান হবে। এখন একটু রুমের মধ্যে হাঁটাহাঁটি করো, খাবার খেয়ে সাথে সাথে ঘুমাতে নেই। শীতল মাথা নাড়িয়ে রুমে পায়চারি করছে, আর আরাপের গোষ্ঠী ষষ্ঠী পূজা করছে।
বজ্জাত পোলা কোথায় কোথায় ধমক মারস, একদিন এমন মার মারবো না জীবনে ভুলতে পারবি না। শীতলকে চোখ রাঙ্গাস, পেটটা খবিস কোথাকার। আরাপ নিচে নেমে খাবারের প্লেটগুলো রেখে রুমের পথে চলল। রুমে এসে দেখে শীতলের মুখ নাড়িয়ে কথা তো বলছে না, এক প্রকার যুদ্ধ করছে। কারণ কথার তালে তালে নিজের শাড়ির আঁচল হাত গিটু দিয়ে ফেলছে। সেই দিকে শীতলের কোনো খবরই নেই, এই নিজের মতো ব্যস্ত। দেখে তো মনে হচ্ছে কার উপর রাগ বেচারা কাপড়ের উপর ছাড়ছে। রাগ কার উপর সেটা বুঝতে পেরে আরাপ ঠোঁট কনায় হাসি ফুটে উঠল। শীতল আরাবের সাথে না পেরে রাগটা নিজের উপর দিয়ে ছেড়ে দিচ্ছে। হুম, কি হচ্ছেটা কি? এমন বাদরের মতো দৌড়াচ্ছ কেন? এটা মাঠ নয়, এটা আমার রুম, মিসেস আরাফ খান। পিছন থেকে আরাফের কণ্ঠ শুনে একদম চুপ হয়ে গেল। দেখলে মনে হবে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। কিছু না, ওই একটু জগিং করছিলাম। রুমের মতো জগিং করছো নাকি রেসিং করছো? তোমাকে দূর থেকে যে কোনো লোক দেখে বলে দিতে পারবে যে তুমি রুমের মধ্যে দৌড় প্রতিযোগিতায় নেমেছো। আর এইটা কি করছো তুমি? শাড়ির আঁচলের ওপরে রাগ ছেড়ে শাড়ির আঁচলটাকে তুমি হত্যা করে ফেলো। কি সাংঘাতিক ঘটনা! শীতল ভুরু কুঁচকে আরাফের দিকে তাকিয়ে কি বলতে চাইছিল এই বাজে লোকটাকে। শাড়ির আঁচল হত্যা হলো কি করে? বকার মতো প্রশ্ন করলো শীতল। দেখো, শাড়ির আঁচলটা যদি প্রাণ থাকতো না, তাহলে টেডে বলতো, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। বাট বেচারির প্রাণ নেই বলে আজ তুমি তার সাথে এমনটা করতে পারলে। এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক নয়। শাড়ির আঁচল বেচারি মানে? ও ও কি মেয়ে নাকি যে বেচারি হবে? বেচারি তো। ও শাড়ি মানে মেয়েদের গায়ে থাকে, তাই হলো বেচারি। আর ছেলেদের গায়ের পোশাক এমন অত্যাচার হয়ে থাকলে বেচারা হতো। তোমার গায়ে আছে এখন, তাই বেচারি হলো। আমার গায়েরটা বেচারা, তোমার মতো ডাইনি নয়। এই যা আরাফ, এটা তুই কি করলি? আজ তো তু গয়া বেটা, আপ তেরা কেয়া হোগা। এই শীতলকে ডাইনি বলা শীতল রেগে বম হয়ে যায়। শাড়ির আঁচল কোমরে গুজে নিয়ে কিছু একটা খুলতে লাগলো। রুমে না পেয়ে নিচে নেমে আসতো। কি হচ্ছে আরাপ বুঝে ওঠার আগে দেখে শীতলের হাতে একটা ঝাড়ু। এটা কিনে এনেছো? এটা দিয়ে কি আর সারা রাত খাটের তলায় পরিষ্কার করবে? ও, আগে বলবে তো, তাহলে আমি হেল্প করে দিতাম। হেল্প? তোর হেল্প? হেল্প? তোর হেল্পের গুষ্টি মারি আমি। আমাকে তুই ডাইনি বলেছিস, এবার দেখ তোকে আমি দিয়ে T20 ম্যাচ খেলবো। এটা কিন্তু অন্যায়। তুমি একজন নারী হয়ে আজ পুরুষ নির্যাতন করবে। দেখো জানেমন, আমি ওটা ইচ্ছা করে বলতে চাইনি। ওটা মুখ ফসকে বের হয়ে গেছে। মুখ ফসকে বের কেন হবে? শীতল রাগে ফোঁস করছে। এই রে, রঞ্চনী রেগে গেছে, এখন কি হবে? আরাপ কিছু একটা ভেবে বাঁকা হেসে শীতলের দিকে এক পা করে এগিয়ে আসলো। আরাপ হঠাৎ করে কাছে আসা থেমে গেল শীতলের। দুজনের নিঃশ্বাস প্রশ্বাস একের অপরের সাথে বাড়ি খাচ্ছে। শীতলের চিবুকের নিচে হাত রেখে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আরাফ। শীতল থমকে গেল। কি হচ্ছে ভাবতেই পুরো শরীর কাঁপতে শুরু করে। আরাফ ঠোঁট দুটো খুব সফটলি ওর ঠোঁটে প্রবেশ করছে। আরাফের দিকে তাকিয়ে থাকতে পারল না। চোখ বুজে নিল শীতল। চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল শীতলের। আরাফ ঠোঁটের পানি পড়তেই চোখ খুলে সরে এলো। আরাফের ফোন বেজে উঠতেই ফোন হাতে নিল। নাম্বারটা চিনে না, ও আননোন নাম্বার। ফোন রিসিভ করে কানে ধরায় আরাফ কথা বলতে বলতে নিচে ড্রয়িং রুমে আসলো। শীতল নিচে তাকিয়ে চোখ মুছে বিছনার চাদর খামচে ধরে বসে রইল। কি ছিল এটা আরাফ? ওর এত কাছাকাছি ছিল, তবু কেন একবার বাধা দিল না? তবে কি শীতল এই সম্পর্কের মায়াজারে জড়িয়ে পড়তে চলেছে? না, তা হয় না, এটা অসম্ভব। আরাফের সাথে সারা জীবন একসাথে নিশ্চয় সংসার করতে পারবে না শীতল। কারণ আরাফ ওর বাবার শত্রু। নিজের চোখের সামনে যেগুলো হতে দেখেছে সেগুলো ভুলে যাওয়া সম্ভব নয়। না, আরাফ গগনবিদারীর চিৎকার আর নিচের সব কিছু ভাঙতে দেখে সবাই ভয় পেয়ে গেল। শীতল উপর থেকে আরাফের এমন শব্দ পেয়ে চমকে উঠল। কি হলো ওনার? এমন করছে কেন? শীতল দৌড়ে নিচে নামতে নামতে দেখলো ফ্লোরে ঝপ ঝপ করে রক্তের দাগ। মোবাইল ভেঙে পড়ে আছে, নিচে কাছের টেবিলটাও ভাঙ্গা। গাড়ির শব্দ পাওয়া গেল। আরাফ রেগে গাড়ি নিয়ে বের হয়ে আছে।
শীতল বুঝতে পারছে না কি হলো এটা। চারমিনটা ড্রয়িং রুমের পরিষ্কার করার কাজে নেমে গেছে। तूने अपना बनाने का जुनून सर पे है कब से है। বিভ্যস্ত অবস্থায় পড়ে আছে এলিজা গোলাপরা। ঘরের সব কিছু লণ্ডভণ্ড। দেখলে মনে হবে এখানে ছোটখাটো ঘূর্ণিঝড় বয়ে গেছে। দুধে আলতা গায়ের রং, চুলগুলো লাল, চোখের মণি বাদামি খয়েরি। বাঙালি নয়, সে বিদেশিনী। আই নিড ইউ, আই লাভ ইউ আরব, আই এম রিয়েলি লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। সেন্ট বন্ডের গানটা বাজছে ফুল ভলিউমে। মদ খেয়ে মাতলামো করছে এলিজা গ্লোবাল। যখন থেকে জানতে পেরেছে আরাব বিয়ে করেছে তখন থেকে এইসব পাগলামো করছে। আরাবের সামনে গান পয়েন্ট করে রয়েছে তার এই লোকগুলো, কারণ অফিসের মতো কাগজে তো গরমিল করেছে। তার সাথে আরাবের বিয়েটা লিক করেছে এলিজা গ্লোবালের কাছে। এমনি বড্ড অভদ্র। আরাব যখন সিঙ্গাপুরের কাজে গিয়েছিল তখন থেকে আরাবের সাথে গভীরতম হওয়ার চেষ্টা করেছে। আরাবকে পাওয়ার জন্য এই মেয়ে কতটা ডেসপারেট হতে পারে তা শুধু আরাবই জানে। এই এলিজা গ্লোবাল খুব ডেঞ্জারাস একটা মেয়ে। শীতলের ক্ষতি যে কোনো মুহূর্তে করে দিতে পারে। আরাবকে সাবধানে থাকতে হবে। এলিজা গ্লোবাল বাংলাদেশে এসেছে নিশ্চিত কোনো উদ্দেশ্য রয়েছে, আর সেটা যে আরাবকে নিয়ে তা খুব ভালো করে জানে। আমরা আপনার নুন খেয়েছি এতদিন স্যার, আপনার সাথে বেইমানি কোনো করব স্যার, বিশ্বাস করুন আমরা জানি না এসব অফিসের কাজে গরমিল কে করলো, আর আপনার বিয়ে কথা লিক এত তাড়াতাড়ি বাহিরের রাষ্ট্র পৌঁছালো কে? আরাব ভাবতে ব্যস্ত, তার লোকেরা বিয়ের কথা লিক না করলে কে করেছে দেখতে হচ্ছে ব্যাপারটা। ওকে, এখন তোমরা আসতে পারো। আমি এই বিষয়ে পরে কথা বলবো তোমাদের সাথে। সবাই এক এক করে চলে গেলেও আরাব নিজের কাজ ঠিকঠাক করে অফিস থেকে বের হতে নিল। কিছু কথা শুনে দাঁড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে কপালের চুলগুলো পিছনে থেকে রহস্যময় হাসি দেয়, যার মানে পাখি ফাঁদ দিয়ে পা দিয়ে ফেলেছে। আরাব পায়ের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আরশিয়াব নামের ছেলেটা। কিছুক্ষণ আগের কথা। আরাব যখন ওদের কথা বলছিল তখন এই ছেলেটা বারবার চোখের নজর সরিয়ে নিচ্ছিল। আরাফের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারেনি। আরাব ব্যাপারটা লক্ষ্য করেছে, তাই তো নিজের কেবিন থেকে সবাইকে চলে যেতে বলে। সাথে ছেলেটা চলে যায় এবং বের হয়ে কাউকে ফোন লাগিয়ে কথা বলে। তখনই আরাব উপস্থিত হয় সেখানে এবং হাতে নাতে প্রমাণসহ ধরে। জি বস। আরাফকে আমাদের আস্তানে নিয়ে যাও। বাকিদের মতো ওর চ্যাপ্টারটা ক্লোজ করো। আরাব চলে আসতে নিলেই ছেলেটা আরাপের পা চেপে ধরে। স্যার প্লিজ আমাকে মারবেন না, বিশ্বাস করুন আমি এইসব ইচ্ছে করে করিনি। আমি নিরুপায় ছিলাম, নিজের মাকে বাঁচাতে আমি এসব করেছি। আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল, তাই আমি ওদের কথায় রাজি হয়ে আপনার দলে মাঝে ভিড়ি। কাট আপনি কখন কোথায় যান, কার সাথে কথা বলেন, সব খবর এনে দেওয়া আমার কাজ ছিল। নাম বল, কে সে? এলিজা গ্লোবাল আর জগৎ রায় বন্ধু আর কে? কে এ আর কে? আমি কোনোদিন তাকে দেখিনি, শুধু নামটাই তাদের দুজনের মুখ থেকে শুনেছি। হুম, ওকে, আমি তোকে ছেড়ে দিব। শুধু তাই নয়, তোর অসুস্থ মায়ের সব দায়িত্ব আমি নিব, কিন্তু তার বিনিময়ে আমাকে সাহায্য করতে হবে। এই আর এই আরকে ঠিকানা বের করতে সাহায্য করবি। সে কে আমি দেখতে চাই। আরাব কথাগুলো বলে চলে যেতে নিলে আশরাফ বলে উঠল। স্যার ম্যামকে বাঁচান, ম্যামের সাথে খারাপ কিছু হতে চলেছে, ম্যামের খুব বড় বিপদ। চিন্তা করো না, তোমাদের স্যার যতদিন বেঁচে আছে ততদিন তোমাদের ম্যাম এর কিছু। কলিং বেল বাজতেই সোফা থেকে উঠে দাঁড়ায় শীতল। আঁচলটা ঠিক করে দরজায় পা দিয়ে পা বাড়ায় শীতল। দরজা শীতল খুলে ভুরু কুঁচকে তাকিয়ে আছে আরাফের দিকে। আরাফ শীতলকে কিছু না বলে পাশ দিয়ে ভিতরে ঢুকে সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। শীতল এক গ্লাস লেবুর শরবত নিয়ে আরাফের পিছু পিছু রুমে আসে। আরাফ শার্টের বোতাম খুলছে আর শীতলের দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। লেবুর শরবত মুখে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আরাফ আর ভাবছে এখন কি করা উচিত। কে এই নতুন শত্রু, যার নাম আর কে? শত্রুর সামনাসামনি থাকলে প্রতিরোধ করা সহজ, কিন্তু লুকিয়ে থাকলে তাকে ধরা সহজ না হলেও কঠিন নয়। কিছুক্ষণ পর বের হয়ে আসে। এসে দেখে শীতল খাটে পা ঝুলিয়ে বসে আছে।
আরাপ একটি শার্টের গায়ে জড়িয়ে নিল। শীতলের মাথা নিচু করে বসে আছে। পিছনে ফিরে শীতলকে দেখে নিল আরব। তারপর ওর দিকে এগিয়ে এসে তুড়ি বাজালো। তুড়ির শব্দে মাথা নিচু করে তাকালো শীতল। কি ব্যাপার? মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রাখছো কেন? আর সকালে যার রণচন্দ্রের ভাব ছিল, তার মুখটা এমন কোমড়া কেন? এলিজা গ্লোবাল কে মিস্টার আরাব? শীতলের কথা শুনে আরব চমকে উঠল। এলিজা গ্লোবালের নাম জানলে কি করে? লেস্ট কথাটা বিড়বিড় করে বলল আরব। এলিজা গ্লোবাল কে সেটা জেনে তুমি কি করবে? আমি কিছুই করব না। আপনার নামেই পার্সেল এসেছে। শীতল পার্সেলটা আরাফের হাতে দিয়ে গট গট করে নিচে চলে গেল। হসপিটালের বাহিরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে আরহাম। কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল। নীলিমা আইসিইউতে ভর্তি। কয়েক ঘন্টা আগের কথা। আরহাম হাজার চেষ্টা করেও নিজেকে আটকাতে পারেনি। নিজের ভালোবাসার মানুষটাকে বধূর সাথে দেখা যে বড্ড লোভ ছিল। তাই তো একটাবার নিজের চোখে দেখা করতে চলে এসেছিল। হয়তো আর দেখতে পারবে না নিজের ভালোবাসার মানুষটাকে। তাই তো আজকে দেখতে আসা, এটা যে শেষ দেখা হতো। কিন্তু যে তোমার পাঁজরে হাত দিয়ে তৈরি, তুমি তাকে দূরে রাখবে কি করে? আরহাম তাকিয়ে আছে নীলিমার দিকে। বধূর সাজে কি সুন্দর লাগছে নীলিমাকে। আরহাম যেমনটা মনে মনে চেয়েছিল তার থেকেও বেশি সুন্দর লাগছে নববধূর সাজে। তবে এই সাজ আজ আরহামের জন্য সাজেনি, সেজেছিল তার জন্য, যাকে নিয়ে ঘর বাঁধতে চলেছিল নীলিমা। আরহাম নীলিমাকে নিয়ে যত স্বপ্ন কল্পনা জল্পনা ছিল সব এক নিমিষেই শেষ হয়ে গেল। আজ নীলিমা চিরদিনের মতো অন্য কারো হতে চলেছে। আরহাম এইসব ভেবে যখন চোখের কোণে পানি মুছে বের হতে নেয়, ঠিক তখনই নীলিমা আরহামকে দেখে ফেলে। আর সেই মুহূর্তে কোনো কিছু না ভেবে আরহামকে শক্ত করে জড়িয়ে ধরতে গিয়েও মাঝপথে নীলিমা ঢলে পড়ে। আরহাম ভয় পেয়ে যায়। নীলিমা একটা ডাকেই যথেষ্ট ছিল ভিতরটা কেঁপে ওঠার জন্য। আরহামের ভিতরটা কেমন যেন করে ওঠে। শরীর ঘামতে থাকে, হাত পা কাঁপতে থাকে। আরহাম ভুলে যায় সব কিছু। তার বাবার দেওয়া চারিদিকে যে দেওয়াল দিয়ে রেখেছে তা ভুলে গিয়ে জড়িয়ে নেয় নীলিমাকে নিজের বুকের মাঝে। যেখানে অনুষ্ঠান হচ্ছিল তার পাশে হসপিটাল ছিল বিধায় এই যাত্রায় বেঁচে গেল নীলিমা। আব্রাহামের জন্য আজ নীলিমা মরতে বসেছিল। আরহাম ঠিক গ্রামে না পৌঁছালে কি হতো পারতো ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠেছে। হঠাৎ আইসিইউর লাইট বন্ধ হয়ে যায়। বাস্তবে ফিরে এলো আরহাম। মিস্টার আকরাম মির্জা, শি ইজ অল রাইট। কিছুক্ষণ পর তাকে কেবিনে দেওয়া হবে, আপনি চাইলে দেখা করতে পারেন। আরহাম মাথা নাড়ল। নীলিমাকে কেবিনে দেওয়া হয়েছে। নীলিমা অজ্ঞান, এখনও জ্ঞান ফিরেনি। নীলিমার হাত ধরে চোখের পানি ফেলছে আরহাম। প্লিজ নীলিমা, প্লিজ কাম ব্যাক। আমি তোমাকে শুয়ে কথা দিচ্ছি, আর কখনো তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করব না। তুমি যা বলবে তাই হবে। আমি তোমাকে যে বড্ড ভালোবাসি। তোমার কিছু হলে আমি নিজেকে কখনো মাপ করতে পারবো না। তোমাকে হারানো ভয়ে তো দূরে রাখতে চেয়েছিলাম। আমার ভুলের কারণে আমি যে আমার আরও একজন কাছের ভালোবাসার মানুষ হারিয়ে ফেলতাম। কিন্তু এখন আর নয়। যদি বাঁচতে হয় তোমাকে নিয়ে বাঁচবো, আর মরতে হলেও তোমাকে নিয়ে মরবো। তোমার আরহাম তোমারই ছিল, তোমারই আসে। আর যতদিন পৃথিবীর বুকে তোমার আরহাম আসে ততদিন তোমার হয়ে থাকবে। ভালোবাসি, বড় ভালোবাসি তোমায়। আই লাভ ইউ নীলিমা, আই রিয়েলি লাভ ইউ। ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি। যখন ছেলেটি বসে তখন মেয়েটি বসে না, যখন মেয়েটি বসে তখন ছেলেটি বসে না, আর যখন উভয়ই বসে তখন দুনিয়া বসে না। এটাই চলছে দুনিয়ায়। আর আমার নীলিমা ভালোবাসা বুঝবে কি করে দুনিয়া? কি হবে তখন যখন জানতে পারবে আরমান মির্জা? নাকি এখানে শেষ হবে দুটি ভালোবাসার মানুষ? স্টার ক্যাফেতে এলিজা গ্লোবালের সাথে আরাফ খান দেখা করতে আসতেই এলিজা গ্লোবাল আরাফকে জড়িয়ে ধরে হরগালে চুমু দিতে আরাফ সহজরে এলিজা গ্লোবালের গালে চড় বসিয়ে দিল। এলিজা জল জল চোখে আরাফকে দেখেছে। বেবি, মারতে পারলে আমাকে? এই কাজটা আরো আগে করার দরকার ছিল। ইউ ব্লাডি। গলা ফাটিয়ে চিৎকার করে কথাগুলো বলে থরাম করে চেয়ারে বসে পড়ে আরাফ। নিজের রাগ কন্ট্রোল করে আরাফ প্রশ্ন করলো, কি চাই? কেন এসেছো বিডিতে? চাই তোমাকে। তোমাকে পাওয়া মানে সব পেয়ে যাওয়া। বিকজ আই লাভ ইউ। ভালোবেসে তোমার কাছে নিজেকে সঁপে দিতে এসেছি। অ্যাকসেপ্টও করতেই হবে, কারণ তোমার প্রাণ ভ্রমরা শীতল এখন আমার হাতে, শীতল এখন আমাদের হাতের কাঠ পুতুল। এলিজা বাঁকা হেসে আরাফকে পিছন থেকে জড়িয়ে ধরে।
এখন ভাবো তুমি কি আমার হবে নাকি শীতলকে হারাবে চিরদিনের মতো। আর তোমার পার্সেলে যেগুলো রয়েছে সেইগুলো একটাও মিথ্যা নয়, এটাই সত্যি। শীতল দেখলে একদম জমে যাবে। তার হাজবেন্ড অন্য কারোর সাথে ঘনিষ্ঠ মুহূর্তে অবস্থায় রয়েছে। ইস, মেয়েটার জন্য আফসোস হচ্ছে। হারাপনিদেরা কন্ট্রোলে রেখে এলিজাকে নিজের থেকে এক ছটকায় সরিয়ে দিল। এ ইউ ইডিয়েট, তোমার মতো নোংরা মাইন্ডের মেয়েরা এসব করতে পারে। আমি তোমাকে পছন্দর আগেও করিনি, আর এখনো তো আরও করব না, প্রশ্নই ওঠে না। কথাগুলো চিৎকার করে বলল আরাব। রাগে ফুঁসছে আরাব। চৌধুরী লাল হয়ে আছে। এলিজা আরাবের সাথে নোংরা মাইন্ডের গেম খেলতে চাইছে, যেটা আরাব কোনোদিনও করতে চায় না। টেবিলের উপর থেকে গ্লাসটা নিয়ে হাতের মধ্যে গ্লাসটা জোরে চেপে ধরে আছে। কাঁচের গ্লাসটা ভেঙে হাতের ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সেদিকে আরাবের কোনো খেয়ালই নেই। রাগটা প্রচণ্ডভাবে ওর উপর জেঁকে বসেছে। আরাব চলে যেতে নিলে এলিজা বাধা দেয়। এলিজাকে ধাক্কা দিয়ে চলে আসে। এলিজা টেবিলের উপর পড়ে যায়। অপরদিকে শীতলের চোখ জোড়া ভরে উঠেছে, চোখের সামনে সব ঝাপসা হয়ে আছে। ফোনটাকে ছুঁড়ে মেরে দু হাত দিয়ে ঠেকে কাঁদতে থাকে, কারণ আরাব বাহুডোরে একটা মেয়ে রয়েছে, সেটা আর কেউ নয়, এলিজা গ্লোবাল। আরাবের বাহুডোরে অন্য মেয়েকে দেখে শীতলের ভিতরটা জ্বলে যাচ্ছে। কেমন কষ্ট অনুভব হচ্ছে, মনে হচ্ছে আপন মানুষটা দূরে সরে যাচ্ছে। স্টার ক্যাপতে একটু আগে আরাবকে জড়িয়ে ধরার ছবিটা শীতল মোবাইলে পাঠানো হয়েছে। এই কয়েকদিনের লোকটা যে অভ্যাসে পরিণত হয়েছে শীতলের। শীতলকে জোর করে যখন তখন আপন করে নেওয়া, ভালোবেসে বুকে জড়িয়ে নেওয়া, ছোট ছোট কিস করে আদরে রাঙিয়ে দেওয়া, এইসব কেন করতো? ভালোবাসে বলেই তো আপন করতো। কিন্তু হঠাৎ মনটা ভীষণ খারাপ হয়ে গেল শীতলের। একটু আগে ফোনে দেখা দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। দুপুর পেরিয়ে রাত হলো, আরাফের কোনো খবরই নেই। আরাফকে একটা মেসেজ পাঠাতে গিয়েও পারলো না। কেন যেন একটা চাপা অভিমান কাজ করলো। ফোন পাশে রেখে বিছনায় শরীর এলিয়ে দেয় শীতল। আবার কি মনে করে কতগুলো কল মেসেজ পাঠালো, বাট নো রিপ্লাই। চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল বালিশে। গালে হাত রাখে। তার চোখের পানি এলো কেন? ওকে কাঁদছে? কেন কাঁদছে? কাঁদার মতো তো কিছু হয়েছে? শীতল তো আরবকে ভালোবাসে না। এতদিন জোর করার একসাথে ছিল দুজন, কিন্তু এখন ভিতরটা পড়ছে কেন? এর কি আদৌ কোনো উত্তর আছে শীতলের কাছে? পাতায় পাতায় কাব্যগাথা, পাতায় লেখা গান, শিরায় শিরায় স্বপ্ন আমার ভীষণ অভিমান। শীতলের মনে অভিমান জমেছে কেন? তবে কি শীতল চায় আরাব মায়াবিনী হয়ে সারা জীবন তার পাশে থাকতে? অভিমান তার উপর করা চায় যাকে তুমি ভালোবাসো। শীতলের সুপ্ত মনের কোণে আরাব নামটি লিখে যাবে সঙ্গ গোপনে। হয়তো ভালোবাসার মানুষটাকে চিনতে দেরি হয়ে যাবে, তবু তো এক মুঠো ভালোবাসা তাকে রাঙিয়ে দিবে প্রিয় মানুষটাকে। এই ভালোবাসা যেন স্থায়ী হয়, অস্থায়ী যেন না হয়। শীতল নিজের রাগ কমাতে বাড়ির সব কাজ নিজেই করেছে। নিজের রুম থেকে শুরু করে সব রুম যা পরিষ্কার করেছে, আর কাজের লোকদের ঝাড়ির উপর ঝাড়ি দিচ্ছে ও রাখছে। শীতল আরাফের উপরে রাগগুলো কাজের লোকদের উপরেই ঝাড়ছে। আরাফ রাতে বাড়িতে ফিরে এলো, এসে দেখে ঘরের সব কিছু লণ্ডভণ্ড। ক্যাচটা কি বুঝতে পারছে না। কাজের মেয়েগুলো লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে। আরাফ কপাল কুঁচকে কিছু বলতে যাবে, তখনই রান্নাঘর থেকে শব্দ হচ্ছে। তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো, তাহলে ভিতরে কে রয়েছে? স্যার, ম্যাম ভিতরে রয়েছে। হোয়াট, কি বলছো? আরাফ তাড়াতাড়ি পিছনে চলে গেল। শীতল নিজের কাজে এত মগ্ন যে পিছনে কেউ দাঁড়িয়ে আছে সেটা খেয়ালে নেই। কি হচ্ছে এসব? আরাফের কণ্ঠ পেয়ে পিছনে তাকালো শীতল। ঝাঁঝালো গলায় উত্তর দিল। দেখতে পাচ্ছেন না কি করছি? চোখ নেই আপনার? শীতল ঝাঁঝালো কথা শুনে চমকে গেল। এই মেয়ের হলো কি, এমন করছে কেন? কি হয়েছে তোমার, এমন করছো কেন? আর ইউ ওকে শীতল? শীতল আর কোনো জবাব দিল না, নিজের মতো কাজ করে যাচ্ছে। আরাব কাজের লোকদের ইশারা করলো এখানে চলে যেতে। সবাই চলেও গেল। আরাব কোনো কথা না বলে শীতলকে কোলে তুলে নিল। আরে কি করছেন? নামান বলছি, এক্ষুনি নামান আমায়। আপনার সাথে আমার কোনো কথাই নেই। আরাব নিজেদের রুমে এসে শীতলকে নামিয়ে জিজ্ঞাসা করলো। আচ্ছা, আমার সাথে কোনো কথা বলতে হবে না, কিন্তু আমার অপরাধটা কি সেটা তো বলুন ম্যাডাম।
এত লেট করে বাসায় কেন এসেছেন? এতক্ষণ যার সাথে ছিলেন তার সাথেই থাকুন। বাসায় আসার কি প্রয়োজন? আর শিওর, তাহলে তুমি সত্যি চাইছো আমি তার কাছে চলে যাব? মিটি হেসে জিজ্ঞাসা করলো আরব। হ্যাঁ, চলে যান। যাকে কল মেসেজ দিলে পাওয়া যায় না, তার এখানে থাকার কোনো দরকারই নেই। আরব শীতলের কথা বুঝতে পারছে না, তাই প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে চেক করলো। 20টা কল, 15টা মেসেজ শীতল ফোন থেকে এসেছে, বাট আরব সিনও করেনি, রিপ্লাইও দেয়নি। আরব ফোন থেকে চোখ সরিয়ে শীতলের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে জানলার দিকে তাকায়। কেউ একজন আমার মৌনতায় এতটা রেগে যায়, ভাবতেই মনটা ভরে গেল। আই এম সরি শীতল। বলে ওঠে আরব। শীতল মন খারাপে বুকে দুহাত ভাঁজ করে অন্যদিকে ফিরে আসে। আরব এবার শীতলের গাল ধরে নিজের দিকে ফিরিয়ে ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলল। তোমার এই অপদার্থ হাজবেন্ডকে মাফ করা যায় না বউ? শীতল চমকে উঠল। বউ ডাকটায় কেমন কানের সামনে বারবার প্রতিধ্বনি হচ্ছে। বউ ডাকটা যেন মধু মিশানো রয়েছে। কেমন অদ্ভুত লাগলো, কেমন অদ্ভুত ভালো লাগা কাজ করছে। শীতল বউ ডাকটা শুনে গাল দুটো লাল হয়ে গেল। এবার কিছুটা লজ্জা পেয়ে মাথা নামালো। আরব শীতলকে বুকে জড়িয়ে ধরলো। শীতল রাগ সরে গিয়ে একরাশ লজ্জা ভর করেছে ওর চোখ মুখে। আরব সরে এসে শীতলকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। শীতল ফ্রেশ হয়ে আসার পর ওর চুল শুকিয়ে সেগুলো আঁচড়িয়ে দিল। সার্ভেন্টকে বলল রাতের খাবারটা ঘরে দিয়ে যেতে। আরব শীতলকে নিজের সাথে বসিয়ে নিজের হাতে খাবারটা খাইয়ে দিল। শীতল কোনো বাহানা ছাড়াই চুপচাপ খাচ্ছে, আর আরবকে চুপি সারে দেখছে। আমাকে দেখার জন্য সারা রাত রয়েছে ম্যাডাম। এখন খাবারটা মনোযোগ দিয়ে খেলে খুশি হব। শীতল আর আরব কথা শুনে চুপচাপ মাথা নিচু করে খাবার খেয়ে নিল। শীতলকে খাবার খাইয়ে নিজে খেয়ে নেয়। আরব চোখ জোড়ার এত মায়া কখনো দেখেনি শীতল। আরব চোখ জোড়ার মায়ায় ডুবে যাচ্ছে শীতল। মনের অজান্তে শীতল আরবের খুব কাছে চলে এলো। আরব শীতলের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ওর ঠোঁট, ওর চোখের পাপড়ি গোলাপি লাল গাল। আরব ঠোঁটের কাছে এগিয়ে গিয়ে একটু সরে এসে ওর নাকের সাথে নিজের নাক ঘষে দিল শীতল। আরব মুচকি হেসে শীতলের গায়ে আলতো করে চুমু দিল। শীতলের মনে যেন আজ আরবের ঠোঁট জোড়ার ছোঁয়া পেতে যাচ্ছে। শীতল চোখ বুজে আরবের স্পর্শগুলো অনুভব করছে। ওর ঠোঁট জোড়া গভীর থেকে গভীরও হচ্ছে। আরব এবার শীতলের গলায় নেমে এলো। ঘন ঘন চুমুতে ভরে দিতে লাগলো তার মায়াবিনী গলা ঘাড় কাঁধে। শীতল আরবের শার্ট খামচে ধরে আছে শক্ত করে। আরব এবার শীতলকে ওর দিকে ফিরিয়ে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। শীতল কোনো বাধা দিল না আরবকে। তবে কি নিজেকে এই পবিত্র বন্ধ আবদ্ধ করতে ব্যাকুল হয়েছে? শীতল কথাগুলো ভেবে লজ্জারঙ্গা হাসি দিয়ে আরবের বুকে লুকালো। দুজন পাড়ি দিল ঘুমের দেশে। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নুপুরে। চাপ দিব আমি প্রেম পুকুরে, কিন্তু ডুববো না। তোর দুপুরে গরম লাগে, আমি তো ঠান্ডায় কাঁপি। চল দেখা তোর প্রেমের পুকুর, আমিও চাপ দেব। তারপর যদি ঠান্ডা না লাগে তাহলে তুই ডুববি না মানে? তোর প্রেম পুকুরে গাড়িটা রাখবো। দীপু আর সোনালির কাণ্ড কারখানা দেখে ফ্রেন্ড মহলে হাসি রল পড়ল সেখানে। শীতলও উপস্থিত ছিল। দীপু সোনালীকে ভালোবেসে 4 বছর ধরে। শীতলের ফ্রেন্ড সার্কেল সবাই অন্য তৃতীয় বয়সের ছাত্রছাত্রী। আজ একসাথে আড্ডা দিচ্ছিল। দীপু মনের কথা যতবার সোনালীকে বলেছে ততবার দীপু 2 গাল থাপ্পড় মেরে লাল করেছে। বেচারা দীপু তো সোনালীকে ভালোবাসে। অন্য মেয়ে আশেপাশে ঘুরঘুর না করে একজনের আশেপাশে ঘুরঘুর করতে দেখা যায়। যেমন আজ একটু গরম পড়েছে, সেই গরমে সোনালী ঘেমে নিয়ে একাকার অবস্থা। এই গরম সহ্য হয় না বলে ওড়না দিয়ে পাখার মতো বাতাস করা বৃথা চেষ্টা করছে সোনালী। ঠিক তখনই দীপু এসে সোনালীকে এই কথাগুলো বলে রাগিয়ে দিল, যার উত্তর কিন্তু সোনালী দিয়ে দিয়েছে সাথে সাথে। ইস, একজন প্রেমের জন্য মরিয়া হয়ে আছে, তো আর একজন তার প্রেমের সঙ্গরাত কাজে খুবই বিরক্ত। সোনালীর মা নেই, বাবা একজন শিক্ষক। মেয়েকে মানুষের মতো মানুষ করাই তার উদ্দেশ্য। মেয়ে তার বাবার উদ্দেশ্য পূরণ করতে জান জীবন লাগিয়ে পড়েছে। কে কি বলেছে সেইগুলো নিয়ে মাথা ঘামানোর সময়ই নেই। আর এইদিকে দীপু বড়লোক বাবা মার একমাত্র পুত্র সন্তান। 3 কন্যা সন্তানের পর নাকি
দীপু পৃথিবীর আলো দেখেছে। একমাত্র ছেলের প্রতি বাবা মার টানটা একটু বেশি। ছোটবেলা থেকেই যখন যা চেয়েছে তাই পেয়েছে, কোনো কিছু অপূর্ণতা পায়নি। তবে ভালোবাসা, এটা বোধহয় অপূর্ণতায় রয়ে যাবে। কারণ সোনালীর বিয়ে অন্য কোথাও কারোর সাথে ঠিক করা হয়ে গেছে। আর সোনালী নিজের বাবার বিরুদ্ধে কখনোই যাবে না। তার বাবা যা বলবে সেটাই তার জন্য ঠিক। দীপু দুই বোনের বিয়ে হলেও এক বোন আজও বিয়ে করেনি, কারণ একটাই ভালোবাসা। দীপুর বড় বোন তিশা ভালোবাসত মির্জা বাড়ির বড় ছেলে আদর্শ মির্জাকে, যার এক নিমিষেই দমকা হওয়ায় হারিয়ে গেছে। হাসি খুশি চঞ্চল মেয়েটা যেন আজ বোবা, তার মুখে হাসিটাই কেড়ে নেওয়া হয়েছে। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটাকে খুন হতে দেখলে সেটা কতটা কষ্টের মুহূর্তে যার সাথে হয় সে ভালো করে বুঝতে পারে। তিশার আদর্শ কলেজের ক্যাম্পাসের প্রাণ ছিল। তারা সবাইকে হাসি খুশিতে মতোয়ারা করে রাখতো। একজন হারিয়ে যাওয়ায় আরেকজন মরার মতোই বেঁচে আছে। নিজেকে রাঙিয়েছে সাদা শাড়িতে, এমনকি যে রুমটাতে থাকে সে জানলা, দরজা, দেয়াল, বিছনা, চাদর, বালিশ, কভার সব সাদা। তিশার জন্য বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসলে তার সব কথার জবাব একটাই ছিল, আর সেটা হলো না। আদর্শ মির্জা লাশ হতভাগী তিশাকে দেখতে পায়নি। ভাবে কি করে খুন করে তাকে যে পাহাড়ে খাদে ফেলা হয়েছিল। তখন কিন্তু আদর্শর লাশ কেউ পায়নি। তিশা এইটুকু বাঁচার আশা নিয়ে বসে আছে, হয়তো আদর্শ ফিরে আসবে কোনো না কোনো একদিন। তার গায়ে সাদা কাপড়ের জায়গায় লাল বেনারসি উঠবে। শীতলের ভাই আদর্শ মির্জার মৃত্যুর আসল কাহিনীটা এখন জানেন না। শীতল জানে তার ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। যখন সামনে আসবে সত্যিটা, তখন কি বাবার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা থাকবে? সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সে তার নির্দিষ্ট সময়ে বহমান। দেখতে দেখতে আরাফ আর শীতলের বিয়ে 3 মাস চলে গেলেও আরহাম আর নীলিমার গোপনে বিয়ে করে পালিয়ে বেড়াচ্ছে বাবার লোকদের হাত থেকে। আরহাম যে নীলিমাকে গোপনে বিয়ে করেছে সেটা আরমান মির্জা জানতে পেরে গেছে। তাই তো আরহাম কাছ থেকে নীলিমা সরানোর জন্য সুপারিশ ক্লিয়ার ঠিক করে বিদেশে পাঠিয়েছে। 1 মাসের সংসার জীবন চলে গেলেও আর কদিন দুজন একসাথে বাঁচবে তার কোনো নিশ্চয়তা নেই। আরব লাগেজ গুছিয়ে নিচ্ছে, তাকে খুব দ্রুত বিদেশে যেতে হবে। লালখামে চিঠিতে লেখা আপন মানুষটা সাহায্য জন্য হলেও যেতে হবে। যাওয়ার আগে একটা ছোট্ট মেসেজ ছেড়ে গেল। তুই চিন্তা করিস না ইয়ার, তোর ভাই আর ভাইয়ের বউ দুজনই সেফ থাকবে। আমি অলরেডি লোক পাঠিয়ে দিয়েছি। আমার মেয়ে হাতে পড়ার আগেই আমার লোকেরা ওকে খুঁজে বের করবে ওদের। নিজেকে প্রেশার দিস না তুই। তুই অসুস্থ, চট্টগ্রাম তোকে সবার আড়ালে আবডালে লুকিয়ে চিকিৎসা এমনি এমনি করছি না। তোকে আমার মিষ্টি দিশাভাবি খাঁচায় বন্দি বানানোর জন্য এমন ট্রিটমেন্ট করছি। এখন সুস্থ হয়ে নে, তারপর সব শোধ তুলব। শীতলের জন্য ছোট মেসেজ ছেড়ে গেল। কারোর বাড়ি রেখে গেছে বাড়ি। বাগানের কোনায় কোনায় রোবট পুতুল থেকে শুরু করে সিকিউরিটি ক্যামেরা, সিসিটিভি সিস্টেম আর বডিগার্ড বাড়ানো হয়েছে। আরাবের গায়ে কালো লম্বা কোট, ডেমিড প্যান্ট চড়িয়ে নিয়েছে। এয়ারপোর্টের সব ফর্মালিটি পূরণ করে প্লেনের সিটে বসে পড়ল। দীর্ঘ 3 দিন জার্নির পর পৌঁছালো লন্ডন শহরে। কিছুটা বিশ্রাম নিয়ে রাতের আধারে খুঁজতে লাগলো আরব। আর আমার নীলিমাকে যেভাবে হোক জীবিত থাকতে বের করতেই হবে। আরমান মির্জা কতটা নিজ তা ভাবতেই ঘৃণা লাগছে। নিজের বোনকে দেহ ব্যবসায়িক কাজের জন্য ব্রিং করে দিয়েছে, পরে সেই দেহ ব্যবসায় টাকার জন্য বোনকে নিজের হাতেই খুন করে। টাকার জন্য বোনকে যে ছাড় দেয়নি, সে আবার নিজের সন্তানকে ছাড় দেবে? মনে হয় না। বস, আরমানের ঠিকানা পাওয়া গেছে। একটু আগে নাকি আরমান মির্জা লোকেদের হাতে ধরা পড়েছে। হোয়াট? আমাদের এখনই বের হতে হবে। কুইক, গাড়িটা স্টার্ট দাও। আরাব লোকগুলো নিয়ে সেই ঠিকানায় রওনা হলো। রক্তাক্ত দুটো মানুষ আইসিইউতে পড়ে আছে। আরাব হাসপাতালে রয়েছে, আইসির বাহিরে দাঁড়িয়ে আছে। আইসির লাইট বন্ধ হয়ে গেছে। ডক্টর বের হয়ে আসলো।
আরাপ মুখ ফুটে কিছু বলার আগেই ডাক্তার আরাপকে নিশ্চিন্ত থাকতে বলল। আরহামের গায়ে গুলিটা বের করা হয়েছে, নীলিমার মাথা ব্যান্ডেজ করা হয়েছে। দুজনের জ্ঞান ফিরেনি, জ্ঞান ফিরলে কথা বলতে পারবে। আরাপ নিশ্চিন্ত হলো। মিসেস কনিকা মির্জার সাথে কথা বলে ওদের অবস্থা কথা জানালেন। আরেকজনকে মেসেজ করে জানালো তার ভাই এবং ভাইয়ের বউ ঠিক আছে। বারান্দায় দাঁড়িয়ে আছে শীতল। রাতের অন্ধকার আর নিস্তব্ধ অস্থিরতাকে জানান দিচ্ছে। দুগালের উপর লেপটে থাকা চুলগুলো গড়িয়ে পানি পড়ছে, লাল হয়ে যাওয়া চোখ জোড়া পানিতে টলমল করছে। কয়েকদিনে একদম পাল্টে গেছে শীতল। কারোর সাথে কথা বলে না, রুম থেকে বেরি হয়ে কলেজে যেত, আর কলেজ থেকে সরাসরি বাসায়, তারপর নিজের রুমে বাকিটাই সময় কেটে যায় শীতলের। পুরোটার সময় একাকীহীন কেটে যায় ওর। সুযোগ পেলে আরাপ ছবি দেখতো। ব্যাপারটা শীতলকে ভাবাচ্ছে। আরাপ চলে গেছে, এতে তোর মন খারাপ হওয়ার কথা নয়, বরং খুশি হওয়া উচিত। নিজের মতো লাইফ এনজয় করতে পারবে, যেখানে খুশি সেখানে চলে যেতে পারবে, কেউ বাধা দেওয়ার মতো নাই। সত্যি কি তাই? আরাপ শীতলকে সিকিউরিটির মধ্যে রেখে গেছে, তা হয়তো শীতলের অজানা। আরাপ তার মায়াবিনীকে এত বিপদের কথা জেনেও এভাবে ফেলে যাওয়ার বোকামি ইচ্ছে করবে না। তার মতো সুবিধা সে করে তবেই পাড়ি দিয়েছে ৭ সমুদ্র ১৩ নদী। ভালোবাসা ৪টি শব্দ সংযুক্ত। ভালোবাসা সবার জীবনে নাকি একবার হয়েও আসে, সেটা কেউ ধরে রাখতে পারে, আবার কেউ পারে না। ভালোবাসা ২ পক্ষ থেকে হলে নাকি মনের মিলন ঘটে। আর যদি একজনের পক্ষ থেকে ভালোবাসা হয় আর অপরের পক্ষে মনে কোনো কানেকশন না থাকে, তাহলে সেটা ভালোবাসা রূপান্তরিতই হয় না, সেটা হয় একতরফা ভালোবাসা, যেখানে মন দেওয়া নেওয়াই হয় না। একতরফা ভালোবাসা বড্ড পোড়ায়, পুড়ে পুড়ে দগ্ধ করে ছাই করে। আরাপ শীতলকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু শীতল কি আরাপকে ভালোবাসে, নাকি ভালোবাসার মর্মটা বোঝার আগেই শেষ হয়ে যাবে সকল চাওয়া পাওয়ার লেনা দেনা? এইবারে কি হবে বন্ধুর সাথে বন্ধুর মনের মিলন? আই লাভ ইউ ৩টি শব্দ মুখ ফুটে বলাটা সহজ হলে তার সম্পর্কের মধ্যে দীর্ঘস্থায়ী ঠিক রাখা ততটা সহজ নয়। একটা সম্পর্কে বিশ্বাস, ভরসা, আস্থা সবটা থাকা প্রয়োজন। নীলিমার জ্ঞান ফেরার পর একে একে মনে করতে থাকে সেই নির্মম হত্যাকাণ্ডের কথা। আরহাম কই তার ভেবে আর অপেক্ষা করি না, হাতের সেলাইনটা টান দিয়ে খুলে ফেলে, চিৎকার করে কেঁদে ওঠে। তবে কি আরহাম আর নীলিমার সম্পর্কে এই পর্যন্তই ছিল? নীলিমার জ্ঞান ফেরার পর থেকে এমন পাগলামি দেখে নার্স ডক্টর পেনিক হয়ে ওঠে। নীলিমাকে কোনো কিছুতে শান্ত করতে পারে না, বাধ্য হয়ে আরাপকে ডেকে আনে। আরাপ এসে সামনে দাঁড়ায়। নীলিমা হাত দিয়ে গল গল করে রক্ত পড়ছে, স্যালাইন টান দিয়ে খুলে ফেলার কারণে এমন হয়েছে। আরাপ হাজার বুঝিয়েও যখন লাভ হলো না, তখন আরহামকে যেখানে রাখা হয়েছে সেখানে নিয়ে আসা হয় হুইল চেয়ার করে। নীলিমার শরীর প্রচুর দুর্বল। আরহাম কি সুন্দর করে ঘুমিয়ে আছে, দেখে মনে হবে সে কতদিন ঘুমায় না। সত্যিই তো তাই, নীলিমাকে পেয়ে তো প্রতি মুহূর্তে না পাওয়ার যন্ত্রণা ভোগ করেছে। তাদের ভালোবাসা হাজার বিপদ পাড়ি দিয়ে তবে আজ তারা এক হয়েছে। ভালোবাসার মানুষটাকে পাশে থাকলেও হাজার বিপদ লড়াই করে বাঁচা যায়। আর যদি ভালোবাসার মানুষটা হারিয়ে যায় কিংবা হারিয়ে ফেলে চলে যায়, তাহলে সেই মানুষটা বেঁচে থাকলেও মরে যায়, একটা জীবন্ত লাশে পরিণত হয়। জগৎ রায়, এলিজা গ্লোভাল, আরমান মির্জা এবং হারকে মেতে উঠেছে এক বড্ড ভয়ঙ্কর খেলা নিয়ে, যা শেষ করে দিবে শীতল আরাপের বৈবাহিক জীবন। অটুক বন্ধন আবদ্ধ এমনকি সম্পর্কের খুঁটি এখনো মজবুত শক্ত হয়নি, যে সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না। কি হবে আরাপ আর শীতলের সাথে? আল্লাহর পবিত্র কালাম মুখে নিয়ে ৩ কবুল বলার সম্পর্কে কি এখানে ভেঙে গুড়িয়ে যাবে, নাকি পবিত্র হালাল হওয়ার সম্পর্ক বিচ্ছিন্ন হবে না? পবিত্র আবদ্ধ হওয়ার সম্পর্ক নড়বড়ে থাকলে ফাটল ধরে, ১ মিনিট সময় লাগে না। প্রথম শুরু হয় সন্দেহের বীজ, অবিশ্বাস্য ব্যাপার। পৃথিবীতে বালিকার প্রথম প্রেমমত সর্বজ্ঞানী প্রেম আর কিছু না। প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে, তাহার মতো সৌভাগ্যবান আর কেহই নাই। যদিও সেই প্রেম অধিকাংশ সময় অপ্রকৃত থেকে যায়, কিন্তু সেই প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবনেই পোড়ায়। রবীন্দ্রনাথ ঠাকুর। মনের কথা মনের মাঝে না রেখে তাকে মুখ ফুটে জানিয়ে দেওয়ায়
ভালো। আর যদি হয় তা প্রথম প্রেম, তাহলে তো প্রকাশ করাই ভালো। তবে হ্যাঁ, এত দুই মনের দিক থেকে হতে হবে। দুজনের মন দুই বাঁকে থাকলে সে মিলন স্থায়ী নয়, অস্থায়ী হয়। ভালোবাসা কোনো পাপ নয়, একে অপরকে ভালোবাসতেই পারে। সেটা যদি হয় হালাল এবং পবিত্র বন্ধন, তাহলে তো কোনো কথাই নেই। ভালোবাসাতে দুজন মানব মানবের প্রেমের সম্পর্কে থেকেই নতুন প্রজন্মর সৃষ্টি আদি বিস্তার হয়ে এসেছে। নীলিমা তার ভালোবাসার মানুষটাকে মন ভরে দেখেছে, তার স্বামী, তার বেঁচে থাকার লড়াই। এই মানুষটা না থাকলে দুনিয়া তার পুরোটাই অন্ধকার। আরহাম বেঁচে আছে, এটাই তার বড় পাওয়া। খোদার কাছে লাখ লাখ শুক্রিয়া ফরিয়াদ করছে। বাহিরে দাঁড়িয়ে আরিয়াব সবটাই দেখছে। সত্যি ভালোবাসা মানুষটার পাশে থাকলে আর কিছুই লাগে না। সেদিন যদি আরব আর একটু দেরি করতো, তাহলে হয়তো দুটো ভালোবাসার মানুষ হারিয়ে যেত সারা জীবনের জন্য। আর ডুব দিল সেই দিনের ঘটনা, যেই দিন খবর আসে নীলিমা আরহাম ধরা পড়েছে মির্জার লোকদের হাতে। ফ্ল্যাশব্যাক। বস, আরহামের ঠিকানা পাওয়া গেছে। একটু আগে নাকি আরমান মির্জার লোকেদের হাত ধরা পড়েছে। হোয়াট? আমাদের এখনই বের হতে হবে। কুইক, গাড়িটা স্টার্ট দাও। আরব লোকগুলোকে নিয়ে সেই ঠিকানায় রওনা দিল। আরহামকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। গায়ে শার্ট নেই, 3টে অক্ষর বুকের বাঁ পাশটাকে খোদাই করে লিখে রয়েছে। বুকের বাঁ পাশটা জল করেছে নীলিমার নামটি। নীলিমার নামটি টেটু বিশিষ্টর মাঝে ফুটে আছে। আরমান মির্জা বাঁকা হেসে ছেলের মুখে প্রাণে তাকিয়ে আছে। কি কেমন দিলা? বলছিলাম না আমার কথা মতো না চললে তোকে আরো তোর প্রেমে তোকে মৃত্যু দিব। আমি বরাবর বলার পরেই তুই কি করে এই মেয়েটাকে বিয়ে করলি? তোর সাহস কি করে হলো? তোর জন্য আমি বড় খনিজ খুঁজলাম, আর তুই কি না বড় রুই মাছে মুখ না দিয়ে ছোট পুঁটি মাছে মুখ দিলি। কথাটা বলে আরমান মির্জা আরহামের বুকের বাঁ পাশটাকে খোদাই নীলিমা নামের টেটুটা লাথি মারল। আরহাম মা বলে চিৎকার করে উঠল। অপরদিকে আরহামের চিৎকার যেন তার জন্ম মা কণিকা মির্জার কানে গিয়ে বাড়ি খেল। তিনি নামাজের পার্টিতে বসা থেকে শুনতে পাচ্ছে তার ছেলে মা বলে উঠে ডাকটি দিল। খোদার কাছে 2 হাত তুলে মোনাজাতে কেঁদে যাচ্ছেন জননী মা। নীলিমা আরহামের কাছে আসতেই নীলে জগৎ রায়ের লোভতু দৃষ্টি পড়ে ওর উপর। নীলিমা আরহামের কাছে ছুটে যাওয়ার আগে নীলিমার কোমর খামচে ধরল জগৎ রায়। জগৎ রায়ের হঠাৎ আক্রমণে ভয় পেয়ে যায় নীলিমা। আজ বোধহয় তাদের মরণ হবে এই মানুষরূপী জানোয়ারদের হাতে। নীলিমার গায়ে হাত বিচরণ করছে জগৎ রায়। নীলিমা যত ছাড়ানোর জন্য দাপাদাপি করতেছে, ততই গভীরভাবে ছোঁয়ার চেষ্টা করছে জগৎ রায়। এইদিকে নীলিমার সাথে অসভ্যতামি করছে, আর ওইদিকে আরহাম মির্জা নিজের ছেলেকে মেরে রক্তাক্ত করছে। নীলিমার চোখের পানি ফেলছে আর আল্লাহকে ডাকছে এই জঘন্য লোকদের হাত থেকে বাঁচাতে। হঠাৎ করে কোথা থেকে একটা বুলেট এসে জগৎ রায়ের হাতে পড়লো। নীলিমাকে যে হাত বাজেভাবে টাচ করেছে সেই হাতে শুট করে আরাফ। জগতে আরাফকে দেখে বাজে ভাষায় গালি দিয়ে বসত এবং তাড়াতাড়ি গাড়ি নিয়ে পালিয়ে যায়। রয়েছে যা শুধু আরমান মির্জা ও তার দলের সঙ্গীরা। আরাফকে এবং তার দলের সঙ্গীদের দেখে চারিদিক থেকে গুলি ছুটতে শুরু করে। 2 দলের মধ্যে গুলির বর্ষণ শুরু হয়। 2 হাত দিয়ে যখন আরাফের গান শুট করছিল, তখনই আরহামের বুকে শুট করে দেয় আরমান মির্জা। নীলিমা আরহামের এই অবস্থা থেকে চিৎকার করে অজ্ঞান হয়ে সেখানে ঢলে পড়ে। নীলিমা যখন পড়ে যায়, তখন কপালটা অনেকটাই কেটে রক্ত পড়ে যায়। আরাফ আরমান মির্জাকে রেখে আরহামকে নিয়ে গাড়িতে তুলে লোকদের ইশারা করে আরমান মির্জাকে বন্দি করার জন্য। আরহাম আর নীলিমাকে নিয়ে হাসপাতালে পৌঁছায় এবং ইমিডিয়েটলি অপারেশন শুরু করে। আর এখন আরহাম নীলিমা বেঁচে গেল, কিন্তু আরমান মির্জা আটক করতে পারেনি। তার আগে সে পালিয়ে গেছে। 2 দলের সঙ্গে নিহত আহত হয়েছে অনেকে। আরমান মির্জার লোকেই বেশিরভাগ মারা গিয়েছে সেখানে। এবার বর্তমান। আরিফ হসপিটালে সব ফর্মালিটি পূরণ করে বের হয়ে আসলো আস্তানায়। সেখানে এসে জানতে পারলো আরমান মির্জা আর জগৎ রায় বাংলাদেশে ব্যাক করেছে। হয়তো 3 দিন পর পৌঁছেও যাবে। রাতের আধারে শাড়ির আঁচল উড়ছে, কেশবর্ধন চুলগুলো মুখের উপর বারবার এসে চাপটা দিচ্ছে বাতাসের দমকা হাওয়ায়। চোখের পানি চলচল করছে, মনটা বড্ড পুড়ছে ভালোবাসার মানুষটা অনুপস্থিতে। আজ বারবার মনে করিয়ে দিচ্ছে তার কথা। কোথায় তুমি? কেন আসো না আমার সামনে? তোমার তিশা আজ তোমার পথে বসে আছে। তুমি কি ফিরবে না?
তোমাকে দেখার অপেক্ষা প্রহর কেন শেষ হয় না? তুমি না বলতে আমাদের ভালোবাসা সত্যি, আর যাদের ভালোবাসা সত্যি হয়, কোনো খাত না থাকে, তাদের একদিন না একদিন মিল হবেই। তাহলে আমাদের ভালোবাসা মিলন হবে কখন? তোমাকে দেখার জন্য আমার মনটা বড্ড ব্যাকুল হয়ে আছে। তোমাকে ভালোবেসে সেই আগুনে পুড়ে মরছি আমি। আমি আর পারছি না। প্লিজ ফিরে এসো না। তোমার তিশা আর পারছে না। তোমার শান্তি তত্ত্বের বড্ড প্রয়োজন। তোমার শান্তি তত্ত্বের বড্ড প্রয়োজন। প্লিজ কাম ব্যাক। প্লিজ আদর্শ ফিরে এসো। তোমার তিশা আজ বড্ড অসহায় হয়ে পড়েছে। কি করব আমি, তুমি বলো না। আজ মা বাবা মুখের দিকে তাকিয়ে থাকতে পারি না। কিভাবে তাকাবো বলো? মা বাবা আমার সুখ চাই, তাই তো বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি না বলতে বলতে আজ ক্লান্ত। রাতের আধারে গুমড়ে মরছি আমি একা একা। তুমি কেন ফিরছো না? তবে কি তুমি সত্যিই হারিয়ে গেছো? আর কোনোদিন কি তুমি ফিরবে না? আমার সব আশা, ভালোবাসা, স্বপ্ন সবটা মিথ্যা আশায় পরিণত হবে? তুমি এতটা পাষাণ হলে কি করে বলো না। আমি তো আজও তোমায় ভুলিনি। তৃষাও আজ কাঁদছে। কাঁদতে কাঁদতে ফ্লোরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। দরজার বাইরে দাঁড়িয়ে তৃষার বাবা মা মেয়ের এমন কষ্ট মেনে নিতে পারছে না। তৃষার মা মুখে আঁচল দিয়ে কাঁদছে। তারা যে বিষণ্ণ কষ্ট পাচ্ছে তাদের মেয়ের সাথে কেন হলো। রাতের আধারে এমন গুমড়ে গুমড়ে মরছে তাদের মেয়েটা। আল্লাহর কাছে দোয়া করছে তাদের মেয়ের জন্য এক মুঠো সুখ ভিক্ষা চাইছে। হবে কি তৃষার জন্য এক মুঠো সুখ, নাকি এখানেই শেষ হবে সবটা? তিশার মা বাবা রাতে ঘুমিয়ে আসে। হঠাৎ ঘুমের মাঝে তিশার বাবা শরীর ঘামতে শুরু করে, বুকের ভিতরটা কেমন ছটফট করতে শুরু করে। এই যেন অসহ্য যন্ত্রণা। তিশার মা কি করবে বুঝতেই পারছে না। দীপু আজ বাসায় নেই। তিশার মা তাড়াতাড়ি তিশার দরজা ঠক ঠক করে কড়া নাড়ল। মাঝরাতে এত শব্দের কারণে ঘুম ভেঙে যায় তিশার। চোখ মেলাতেই নিজেকে প্রতিদিনের মতো ফ্লোরে পায়। নিজেকে সামলে দরজা খুলতে তিশার মা কান্নায় ভেঙে পড়লেন। তিশা, জলদি চল, তোর বাবা যেন কেমন করছে। মায়ের কথায় ভয় পেয়ে যায় তিশা। আর 1 মিনিট দাঁড়িয়ে না থেকে মায়ের ঘরে দৌড়ে যায়। বাবার অবস্থা খারাপ দেখে আর সময় নষ্ট না করে হসপিটালের জন্য বেরিয়ে পড়ে। হসপিটালের বাইরে মা কান্নায় ভেঙে পড়েছে। তিশা ভয় পাচ্ছে বাবার কিছু হবে না তো। কাঁপা কাঁপা হাতে ফোন বের করে দীপুকে সবটা জানায় এবং হসপিটালে আসতে বলে। দীপু আর কোনো সময় ব্যয় না করে রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে। 2 দিন পর সকল টেস্ট রিপোর্ট আর এক্স-রেগুলো ভালো মতো পর্যবেক্ষণ করে ডক্টর জানালো ওনার হার্ট ব্লক ধরা পড়েছে। মা দীপু তিশার শকড হলো। হার্টে ব্লক ধরা পড়েছে? মা দীপু তিশার শকড হলো। হার্ট ব্লক ধরা পড়ছে। তিশা টুপ করে ফ্লোরে বসে পড়ল। নিজেকে অপরাধী মনে হচ্ছে। কোথাও না কোথাও এই সমস্যার জন্য নিজেও দায়ী। আজ বাবা এই পরিস্থিতিতে শুধুমাত্র তিশার জন্য, সেটা তিশা মানতে পারছে না। যদি বাবার কিছু হয়ে যায় তাহলে নিজেকে কখনোই মাফ করবে না। ডক্টর আরও জানালো ইমিডিয়েটলি রিং পরাতে হবে, না হলে সব কিছু হাতের বাইরে চলে গেলে কিছু করার থাকবে না তাদের। তিশা, ডক্টরকে যত দ্রুত সম্ভব অপারেশন শুরু করতে বলো। বাবাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাই না। আরব সবকিছু গুছিয়ে নিচ্ছিল। 4 দিন পর বাংলাদেশে ফিরে যাবে। আরহামের জ্ঞান ফিরেছে, এখন কিছুটা সুস্থ। নীলিমা আরহামকে সাথে নিয়ে বাংলাদেশে পৌঁছে যাবে। আরব কয়েকদিন পর তিশার বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে। তাকে কেবিনে দেওয়া হয়েছে। তিশার মা আতিকা তালুকদার বসে আছে তিশার বাবা জনাব তৌহিদ তালুকদারের কাছে। তিশাকে কেবিনে আসতে দেখে তৌহিদ তালুকদার মলিন হাসলেন। বাবার এমন হাসির কারণ বুঝতে পারে তিশা। চোখের পানি মুছে মৃদু হাসি ফুটিয়ে বাবার হাত ধরে পাশে বসে পড়ল। এখন কেমন লাগছে বাবা? সামনে আরো ভালো লাগবে বাবা। তুমি একবার সুস্থ হয়ে ওঠো, তারপরে আমাদের বাড়িতে আমরা ফিরে যাব। তিশার বাবার চোখের কনে পানি, সেটা কেন তিশা বোঝে। তিশা একটা ছোট্ট শ্বাস ফেলে বলতে শুরু করলো, বাবার নামের বট গাছের ছায়াটা আমাদের মাথার উপর আছে বলে আমরা ভালো আছি। বাবা নামের বট গাছ না থাকলে যে আমরা সন্তানরা বেঁচে থেকেও অনাথ আদরের অবহেলায় মরে যেতাম। ডোন্ট ওয়ারি বাবা, এবার তুমি আমার এবং আমাদের লাইফে দ্বিতীয়বার ফিরে এসছো। সেটা আমি কিছুতে আর হারাতে চাই না।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমরা যা বলবে আমি তাই শুনবো। তোমাদের সুখেই আমার সুখ। তোমরা যার সাথে আমার বিয়ে দিতে চাও তার সাথে আমি বিয়ে করব। এবার আর না হবে না, সেটা হ্যাঁ হবে। শুধুমাত্র তুমি সুস্থ হয়ে নাও। প্রমিস, তোমাদের কথা অবাধ্য তোমাদের মেয়ে আর হবে না। তিশা কথাগুলো বলে আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না। ভাইয়ের উপর বাবা মার দায়িত্ব দিয়ে বের হয়ে আসে অন্ধকার রাতে রাস্তায়। কি করবে তিশা? নিজের সুখের জন্য বাবা মাকে আর কষ্ট দিতে পারছিল না, তাই তো নিজের সুখকে কবর দিয়ে দিল। আদর্শকে নিজের করে হয়তো এই জন্মে পাওয়া হলো না। তিশা আর আদর্শের ভালোবাসা এখানে অসমাপ্ত থেকে গেল চিরকালের মতো। 3 দিন পর বাংলাদেশে এসে পৌঁছালো আরফ, আরহাম, নীলিমা। গাড়িতে বসে আরব ভাবছে তার মায়াবিনীর কথা। কেমন আছে তার মায়াবিনী? কতদিন হয় কথা হয় না। দুজন তো অনেকটাই দূরে সরেছিল, কিন্তু এখন সামনাসামনি দেখা হবে ভাবতেই মুখে হাসি ফুটে উঠল আরবের। কনভেনশনের ঠিক টাইমে এসে পৌঁছালো আরব, আরহাম, নীলিমা। শীতল দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো। আরাফের সাথে নিজের ভাইয়ের পাশে একটা মেয়েকে দেখে কপাল কুঁচকালো। এই মেয়েটা আবার কে? আরাফের কি হয়? গার্লফ্রেন্ড নয় তো? নানান কথায় মাথায় আছে শীতলের। সেসব কথা বাদ দিয়ে এগিয়ে এলো, আরহামকে জড়িয়ে ধরলো। আরাফ চেয়ে আছে, বউ ভাইকে জড়িয়ে ধরে বসে আছে, আর পাশে বেচারা স্বামী রয়েছে। সেই দিকে যে কোনো হুঁশই নেই। আরাফের মুখ ঘুরিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ফ্রেশ হতে ওয়াশরুমে ঢোকার আগে চিল্লিয়ে বলল তার কফি যেন ওয়াশরুম থেকে বের হয়ে হাতের কাছে পায়। আরাফের এমন কাণ্ডে শীতল মুখ টিপে হেসে উঠল। শীতল আরহামের সাথে কথা বলে জানতে পারলো নীলিমা তার ভাইয়ের বউ। ওদের রুমে দিয়ে এসে নিজের হাতে কফি নিয়ে উপরে সিঁড়ি বেয়ে নিজের রুমে এসে খাটে পা ঝুলিয়ে বসলো। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছে শীতল। আরাফ ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো মায়াবিনী তার জন্য অপেক্ষা করছে। আরাফ শীতলকে ইগনোর করে কফিটার কাপে চুমুক দিল। কফিটা মুখে দিতে প্রশান্তি ফিরে এলো। সত্যি তার অর্ধাঙ্গিনীর হাতে জাদু আছে, মানতেই হবে। বউ তার কফিটা অসাধারণ বানায়। কফিটা শেষ করে নিজেকে রেডি করে বের হতে নিলে কিছু একটা মনে করে সামনে ফিরে শীতলকে বলল আজ রাতে রেডি হয়ে থাকতে কোথাও যাবে। দিনের আলো সরে গিয়ে রাতে তারায় স্নিগ্ধ হয়েছে মায়াবিনীর মুখে। গায়ে তার কালো শাড়ি, নাকে গলায় হাতে সাদা পাথরের তৈরি অলংকার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আরাপ মুগ্ধ চোখে দেখছে তার অর্ধাঙ্গিনীকে। শীতল গাল ধরে নিজের দিকে ফিরিয়ে ওর কপালে ঠোঁট ছোঁয়ে বলল তোমাকে দারুণ লাগছে। শীতল এবার কিছুটা লজ্জা পেয়ে মাথা নেওয়ায় শীতলকে পাশের সিটে বসে নিজ পাশের সিটে বসে পড়ল। শীতল অভিমানে সরে গিয়ে একরাশ লজ্জায় ভর করছে ওর চোখের পাতায়। খারাপ গাড়ি ড্রাইভ করছে আর শীতলকে দেখছে আর চোখে। গাল দুটো এতটাই লাল হয়ে আছে যে গোলাপ ফুল স্তম্ভিত হবে। গাড়ি থামলো বসুন্ধরার এক শপিং মলের সামনে। শীতলকে নিয়ে শপিং মলে ঢুকে গেল আরব। শীতলের জন্য কিছু গাউন, সালোয়ার কামিজ, টপস, কিছু গয়না আর চকলেট কিনে নিল। শীতল নাকচ করলো, তাও শুনল না আরব। শপিং শেষ করে দুজনেই ডিনার করতে একটা রেস্টুরেন্টে আসলো। রেস্টুরেন্টে দারুণ, এখানে সব ধরনের খাবার আইটেম পাওয়া যায়। সবচেয়ে সুস্বাদু চা তৈরি করা হয় এখানে। একটা চা পাগল যারা তাদের জন্য খুব পছন্দের একটা জায়গা। বিভিন্ন চা তৈরি হয় এখানে। রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে মাটির বড় চা। চার জন্য এটা স্পেশাল জায়গা। চা দিয়ে আজকাল প্রপোজ করলে মন্দ হবে না। অবশ্য চা খাওয়া বাঙালিদের কথাই নেই। চা বাঙালি যারা তারা অনায়াসে এখানে আসতে রাজি হবে। দুজন হালকা খাওয়া দাওয়া করে বের হতে শীতলের সামনে শর্টকাট আর টপস পরিহিত এক মেয়ে আরাফকে এসে জড়িয়ে ধরলো। শীতল চমকে উঠলো। এটা তো সেই মেয়েটা যার সাথে আরবের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু দৃশ্য ওর হাতে এসেছিল। আরব বেবি, কেমন আছো তুমি? কই ছিলে এতদিন? নেকা কান্না করে বলল এলিজা গ্লোবাল। আরব চমকে গিয়ে শীতলের দিকে তাকালো। শীতল নাক ফুলিয়ে এলিজা গ্লোব আর আরবকে দেখছে। আরব শীতলের নাক মুখ কুচকে যেতে দেখে বুঝতে পারলো তার বিবিজান রেগে যাচ্ছে। সেই রাগে ঘি ঢালতে আর একটু রাগিয়ে দিল। ও এলো ডার্লিং, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো না। তুমি আমার সাথে আগের মতো কথাই বলো না, আমাকে সময়ই দাও না, খুব কষ্ট হয়েছে আমার। নেকা কান্না করে বলল এলিজা গ্লোবাল। শয়তান মেয়ে, তোকে তো আমি কাঁচা চিবিয়ে খাবো। আমার বইয়ের সামনে আমার ইজ্জতের ফালুদা করছিস? বেশ রেগে মনে মনে কথাগুলো বলো।
সরি বেবি, আর হবে না। বলে কাকে যেন কল দিল আরব। কিছু সময় পর আরবের ড্রাইভার এলো। আরব এবার অলিজা গ্লাভারিকে ছেড়ে শীতলকে বলল, তুমি তুমি আমার ড্রাইভারের সাথে চলে যাও। আমি ওকে, আই মিন এলিজা গ্লোবান মানে আমার এলোকে নিয়ে ঘুরতে যাব। শীতল এবার কেঁদে দিবে এমন একটা ভাব। আরাফ এলিজা গুলাবের নিজের গাড়িতে উঠে পড়ল। শীতল চোখে আরাফের যাওয়ার দিকে চেয়ে রইল। বুকটা থেকে থেকে কেঁপে উঠছে। শীতলের বুকটা যেন এত ব্যথা করছে কিসের টানে। ড্রাইভার শীতলকেই বলল। ম্যাডাম যাবেন না? ড্রাইভারের কথায় শীতলের ঘর কাটলো। আরাফের দিকে আরেকবার তাকিয়ে শীতল গাড়িতে ঢুকে বসল। শীতলের ঘরে পৌঁছে পকেটগুলো নিয়ে দৌড়ে রুমে গেল। দরজা বন্ধ করে বিছনায় প্যাকেটগুলো ছুঁড়ে মেরে দরজার সাথে পিঠ ঠেকিয়ে কেঁদে উঠল শীতল। আরাফের বাহুতে কেন ওই মেয়েটা থাকবে? কেন কেন? ভালোবাসার মানুষটার পাশে অন্য কাউকে দেখে মেনে নিতে পারছে না শীতল। কি করে বোঝাবে আরাফকে অন্য কারোর সাথে সহ্যই হয় না। কেন বুকটা মরুভূমির বালুর মতো খা খা করছে? সেটা কিসের দহন? দুজন মানুষের হৃদয়কে জোর খাটিয়ে যেমন এক করা যায় না, তেমনি আলাদা করাও যায় না। এর অনেক বড় উদাহরণ কিন্তু শীতল আর আরব। জোর করে যেমন ভালোবাসা তৈরি করা যায় না, তেমনি জোর করে ভালোবাসা নিঃশেষও করা যায় না। তাই ওদেরকে ওদের হাল পরিস্থিতির উপর ছেড়ে দেওয়া উচিত। যদি ভালোবাসা থাকে তাহলে দুজনেরই মিলন হবে, আর যদি ভালোবাসা না থাকে তাহলে দুজনে দুই নদীর অসংখ্য ঢেউয়ের স্রোতে হারাবে। আরাফ এলিজাকে নিয়ে অনেকটা দূরে চলে এসেছে। গাড়ি থামিয়ে এলিজাকে টেনে বের করলো। এলিজা কোনো কথা না শুনেই দু গালে থাপ্পড় লাগিয়ে দিল আরাফ। গলায় টিপে গাড়ি থেকে লাগিয়ে দাঁত কটমট করে বলে উঠল, তোর বিন্দুমাত্র লজ্জা নেই না? এতবার বলার পরও তুই সেই একই ভুল আবার করলি। মরার জন্য তোর পাকা খুঁজিয়েছে, মরার এত শখ হয়েছে, তোকে একদম প্রাণে মেরে দেবো। তোকে মেরে যদি জ্যান্ত কবর না দিয়েছি তো আমার নাম আরাফ না। শীতল ক্লাসে বসে আছে। আজকাল আরাফ ওকে ইগনোর করে ভীষণ খারাপ লাগে। মন বিষণ্ণয় ভরে ওঠে। লোকটা এমন কেন? শীতলকে নাকি আরাফ ভালোবাসে, তাহলে হঠাৎ কেন বদলে গেল? তার এই বদলে যাওয়াই শীতল মানতে পারছে না। আর ওই মেয়ে কি যেন নাম, এলিজা না কেলিজা, তাকে ডার্লিং বেবি বলল। কাঁদতে মন চায় শীতলের। কাল রাতে একটুও ঘুম হয়নি ওর। চোখ জোড়া কাদো কাদো হয়ে আসে শীতলের। ক্লাস শেষে বেরিয়ে আসে শীতল। সোজা বাসার পথে রওনা হয়। বাসায় এসে শান্তি পাচ্ছে না। লোকটা ওর সাথে কথা বলে না। আচ্ছা, শীতল না হয় তাকে পছন্দ করে না, কিন্তু লোকটা শীতলকে তো পছন্দ করে আর পাগলের মতো ভালোবাসতো। তাহলে হঠাৎ বদলে গেল কেন? আগের মতো আদর করে কাছে ডাকে না কেন? কাঁদতে কাঁদতে বিছনায় শুয়ে পড়ল। রেস্টুরেন্টে এসে শীতল আর তার বন্ধুগণ মন খারাপ কাটানোর জন্য মূলত এখানে আসা, কিন্তু এখানে এসে আরেকটা ঝটকা গেল। শীতল থেকে একটু দূরে আরাফ এলিজার সাথে বসে একাই টেবিলে খাবার খাচ্ছে আর একে অপরের চোখে ভালোবাসা আদান প্রদান করছে। শীতল আরাফ আর এলিজার দিকে তাকিয়ে নিজের বাসার টেবিলের নিচে ঢুকে যায়। শীতল টেবিলের তলা থেকে মাথা বের করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওদের প্রাণে। ঘরে বউ রেখে এসব করছে আরাফ। শীতল টেবিল থেকে বের হয়ে আরাফের দিকে এগোতে যাবে, তখনই এলিজা আরাফকে জড়িয়ে হরকালে টুপ করে চুমু দিল। শীতলের চোখ ভিজে গেল। শীতলের এই অবস্থা দেখে বন্ধুরা সবাই মিটি মিটি করে হেসে উঠল। আর দীপু হাসি থামিয়ে গলা ফাটিয়ে গান ধরল, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটটা যায়, বুকটা ফাইটা যায়। কালো কালো কণ্ঠে শীতল সবার দিকে তাকিয়ে দেখে সবাই হাসছে। দীপুর গান শুনে সবাই হাসছে। রোলটা বেশি পড়ে যাওয়ার কারণে দীপু উপরে রেগে উত্তম মার মারতে শুরু করলো শীতল। শীতল নিজের রাগ কমাতে না পেরে মাথার চুল টান দিয়ে ছিঁড়ার প্রতিযোগিতায় নামে। হঠাৎ কারো চিৎকারে চোখ মেলে শীতল তাকিয়ে দেখে বিছনায় শুয়ে আরাফের মাথার চুল ছিঁড়ছে। সাথে সাথে চুল ছিঁড়ে দেয়। তার মানে শীতল তখন স্বপ্ন দেখছিল, আর স্বপ্নে দীপু মনে করে যার চুল টানছিল সে আর কেউ নয় বরং আরাফ। কে বলেছিল আমাকে এমন জল্লাদ মেয়েকে বিয়ে করতে? আমার মাথাটা বোধ হয় আর নেই, মনে হয় এতক্ষণে পটল তুলছে। শীতল আরাফের দিকে বিস্ময় চোখে তাকিয়ে আছে। আরাফ রাগী চোখে তাকিয়ে বলো, কি হচ্ছে সব? দেখো কি করেছো তুমি, আমার চুলকে পটল তুলতে পাঠালে। উফ, তুমি কি আমাকে এখন শান্তিতে ঘুমাতে দিবে না? শীতলের কোনো কথা না শুনে আরাফ শীতলকে ইগনোর করে চোপায় শুয়ে পড়ল।
আরব বিছনা থেকে উঠে সোফায় শুয়ে পড়লো, দেখে নিঃশব্দে কাঁদতে থাকে শীতল। এভাবে বেশ কয়েকটা দিন চলে যায়। আরব শীতলকে সামনে রেখে দিন যাওয়াত এলিজার সাথে ফোনে প্রেম আলাপ করতো। শীতল চুপচাপ মন খারাপ করে বসে থাকতো। ওকে আরবের ভালো লাগবে নাকি? ভালো লাগবে এলিজা গুলাবের মতো মিনি স্কার্ট পরা মেয়েদের। সেদিন আরবের নাম্বারে কল করতেই কল রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে কেউ বলল। ওয়ালাইকুম আসসালাম, আপনি কে বলছেন? জিজ্ঞাসা করে শীতল। যাকে কল দিলেন তিনি আমার বস। বলে উঠে ওপাশ থেকে। ও আচ্ছা, উনি কই, আই মিন আপনাদের আরব স্যার কই? জিজ্ঞাসা করে শীতল। বস তো এলিজার সাথে অফিস রুমে কি জানি করে দরজা বন্ধ করে। বলে উঠে ওপাশ থেকে। দরজা বন্ধ করে? কিছুটা অবাক হয় শীতল। আপনাদের স্যারকে ফোনটা দিন, বলুন শীতল কল দিয়েছে। কি বলেন এসব? কি বলেন এসব ম্যাডাম? স্যার আমাকে দেখলে রেগে যাবে। ভিতরে ঢোকার পারমিশন নেই। ভিতরে কি না কি দেখতে হবে। আর স্যার ডিস্টার্ব হলে বকা দিবে। এমনকি আমার চাকরিটাও চলে যেতে পারে। পরে কল দিয়ে স্যারের সাথে কথা বলে নেবেন। কল কেটে দিল ওপাশ থেকে। শীতল ফোন সামনে এনে মুখে হাত চেপে কেটে দিল। এত কষ্ট কেন দিচ্ছেন আরব? কি করেছি আমি? আপনার এই ইগনোর আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। প্লিজ ফিরে আসুন না আগের আরব হয়ে। আমার আপনাকে আগের মতো দেখতে বড্ড ইচ্ছে করছে। চোখের পানি মুছে শীতল সিদ্ধান্ত নিয়েছে, রাগ অভিমান অভিযোগের ঝামেলা চুকিয়ে এবার সংসারে মন দিবে, ভালোবেসে আপন করে নিবে এই ঘর সংসার এবং সংসারের মানুষটাকেও। রাত 10টায় ডিনার শেষে বিছনায় আর শোয়া হয়ে বসে ফোনে গেমস খেলছে আরাপ। তখন বাথরুম থেকে বেরিয়ে এলো শীতল। আর চোখে শীতলকে দেখা মাত্র চোখ কপালে উঠে গেল আরাফের। একটারই ভয় পাচ্ছিল সে। সারাদিন পরিস্থিতি যতটা পারে ধারণা করে নিচ্ছিল, এবার একদম শিওর হয়ে গেল। কিন্তু এমন করলে তার সব প্ল্যান যে ভেস্তে যাবে। নিঃশ্বাস ভারী হয়ে গেল আরাফের। চোখ বন্ধ করে কয়েক দফায় শ্বাস ছাড়ে। ফোন অফ করে চুপচাপ চোখ বন্ধ করে বিছনায় শুয়ে পড়ল। কিছু সময়ের ব্যবধানে লাল শার্ট মিনি স্কার্ট পরিহতা মেয়েটা লাইট অফ করে ড্রিম লাইট অন করে আরাফের পাশে গিয়ে বসলো শীতল। আরাফের কাঁধে আলতো হাত ছোঁয়ালো। আরাফ বলে ডাকতে আরাফ চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলেই বলল। ঘুমিয়ে পড়ো শীতল। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলেই বলল। শীতল প্রচন্ড অস্থির হয়ে আরাফকে তার দিকে ফেরালো। ড্রিম লাইটের আলোতে আবেদনময়ী লাগছে আরাফের মায়াবিনীকে স্পর্শ দেখতে পাচ্ছে আরাফ। সেই সাথে শীতল প্রতিটি ঘর নিঃশ্বাসের তীব্র আঘাত পড়ছে আরাফের মুখের উপর। প্রচন্ড অস্থিরতার সঙ্গে উঠে বসলো আরাফ। সে সুযোগে শীতলও তার দিকে এগিয়ে এসে চোখ বন্ধ করে আরাফের বুকে মাথা গুঁজে এক নিঃশ্বাসে বলল। আমি আপনাকে আজ খুব গভীরভাবে চাইছি আরব। আপনি আমি পেরাতে পারবেন না। আমি চাই আজ আপনাকে আপন করে পেতে। অ্যাকসেপ্ট করে নেবেন তো আমায়? জোর করে এতদিন ভালোবেসে ছোট ছোট আদরে ভরিয়ে দিতেন, আর এখন আমার দিকে ফিরেও তাকান না। আপনি তো বলতেন আমাকে নাকি খুব ভালোবাসেন। এই আপনার ভালোবাসা? এখন আমাকে আগের মতন সময় দেন না, আগের মতো কাছে টেন না। আমাকে এখন আর ভালো লাগে না। আমি অপেক্ষায় থাকি আপনি সেই আগের মতো এসে জোর করে আমাকে আপনার কাছে টেনে নিয়ে ভরিয়ে দেবেন আপনার ভালোবাসায়। কথাটি বলে মাথা তুলে আবেশে আচ্ছন্ন চোখতে তাকিয়ে এগিয়ে গিয়ে আরাফের কপালে চুমু খেল। এই প্রথম নিজ থেকে আরাফের কাছে এসেছে শীতল। আজ নিজের স্বামীর কাছে নিজেকে সঁপে দিতে এসেছে। আরাফ মুখ ফুটে কিছু বলতে নিলে শীতল শাহাদতেক আঙ্গুলের মাধ্যমে আরাফের ওষ্ঠজোড়া চেপে ধরে। সে অবস্থায় নিজ ওষ্ঠ দিয়ে ছুঁয়ে দিল শাহাদাত আঙ্গুলে চেপে রাখা ওষ্ঠদ্বয়। আজ হারিয়েছি, কাল খুঁজবো। আজ পাইনি, কাল পাবো। আজ হেরেছি, কাল জিতবো। আমি আবার ফিরে আসবো, ঠিক তোমার মনের মতো। শীতল ছাদের দুই হাতের রেলিংয়ের উপর দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে। বারবার সৃষ্টি চারণ করছে সেই কাল রাতের কথা। শীতল অধিকারের সাথে আরাফের কাছে গেলেও মেনে নেয়নি তাকে, বরং দূরে সরিয়ে দিয়েছিল। আপনাকে খুব গভীরতমভাবে চাওয়াটা কি ভুল ছিল আরব? কেন ফিরিয়ে দিলেন আমায়? আমি আপনাকে আপন করে পেতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমায় অ্যাকসেপ্ট করেননি। জোর করে এতদিন ভালোবেসে ছোট ছোট আদরে ভরিয়ে দিতেন, আর এখন আমার দিকে ফিরেও তাকান না। আরাব, আপনি তো আগে আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু এখন আপনি বদলে গেছেন।
বদলে যাওয়ার কারণটা কি ওই এনিজা গ্লোবাল, নাকি এর পেছনে অন্য কিছু? সময়ের সাথে সাথে ভালোবাসাটাও কি পুরানো হয়ে যায়? ভালোবাসার শুকনো পাতার ভাঁজে লুকিয়ে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। আপনার ভালোবাসা না পাওয়ার আগুনে আমি জ্বলছি। দিনকে দিন বড্ড বেহায়া হয়ে পড়েছি। নিজের কাছে নিজেকে অসহায় লাগে। আরাপ নিজেকে স্ট্রং রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। হাইওয়ে রাস্তায় ডিঙ্গির ওপর মাথা দিয়ে শুয়ে আকাশের পানে তাকিয়ে আছে আরাপ। হাত দিয়ে রক্ত পড়ছে শুয়ে শুয়ে। শীতলকে বাসায় রেখে আসার পর থেকে আরাপ এখানে রয়েছে, বাসায় যায়নি। আজ আকাশের প্রাণে তাকিয়ে থেকেই ছোট্ট নিঃশ্বাস ফেলে দম নিয়ে চোখ বোঝার সাথে সাথে শীতলের আঁখি ভেতর নয়ন স্পষ্ট ফুটে ওঠে। মনে পড়ে যায় কাল রাতের সেই মুহূর্তের কথা। শীতল উত্তাপ্ত নিঃশ্বাসের প্রতিটা শব্দে আরাফকে ঘায়েল করতে বেকুল ছিল। শীতল আরাফকে পাওয়ার জন্য এক মায়াজাল বুনেছিল, যা আরাফের শরীরের আগুন জ্বালিয়ে দেয়। উম্মাদের মতো আরাফকে পাওয়ার চেষ্টা করেছে শীতল, কিন্তু আরাফের থেকে বিন্দুমাত্র সাড়া পায়নি শীতল। হারাপ বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠেছিল শীতল। শীতলের চোখের জল আরাফের বুকটাকে ক্ষতবিক্ষত বেশি করেছিল। প্রিয়সীকে আঘাত করতে চায়নি, তবু আঘাত করেছিল। তাই থাকতে পারেনি আরাফ, সেখান থেকে চলে আসে। শীতল কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছে জানা নেই। যখন অদ্যম যাওয়ার ইচ্ছা অপূর্ণ থেকে যায়, তখন মানুষের মধ্যে কষ্ট নামের শব্দ যোগ হয়। শীতলের মনেও যে কষ্টের পাহাড় জমেছে, সেটা তো শুধু আরাফেরই জন্য। আরাফের একটু সান্নিধ্য পাওয়ার জন্য মেয়েটা ছটফট করছে। যখন আরাফকে নিজের করে পায়নি, তখন ডুকরে কেঁদে স্বামীর বুকে আশ্রয় নেয়। শীতলের বলা কথাগুলো ছিল এমন। আপনি কেন এমন করছেন আরাপ? কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন? যখন আমি আপনার জীবনে চাইনি, তখন আপনি আমাকে জোর করে কাছে নিয়ে এসেছেন। যখন আমি নিজে থেকে এসেছি আপনার কাছে ধরা দিতে, তখন আপনি আমায় দূরে সরিয়ে দিচ্ছেন কেন? এই খেলা কেন খেলছেন আমার সাথে? আমি যে আর পারছি না। আপনার অবহেলা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আলাপ। আর কতদিন চলবে এইরকম? বলবেন আমায় প্লিজ আরাপ। আজ আমাকে এভাবে ফিরিয়ে দিবেন না। আমি সত্যি নিজেকে আপনার রঙে রাঙাতে চাই। আমাদের সূচনা কি এখান থেকে শুরু হলে খুব ক্ষতি হবে? একটা গাঢ় নিঃশ্বাস ছেড়ে হারাপ প্রশ্ন করে। ভালোবাসো আমায়? তখনও শীতল অপলকভাবে তাকিয়েছিল আরাফের প্রাণে। শীতলের এই চুপ থাকায় আরাফের মুখে মুচকি হাসি ফোটে। আরাফ ভালো করে জানে শীতল তাকে ভালোবাসে না। দুদিন অবহেলায় এমন পাগলামো করছে। আরাফ যখন নীরবতা থাকে, রাতের শহরকে দেখতেই ব্যস্ত ছিল, তখন মিষ্টি একটা সুর কানে ভেসে আসে তার মায়াবিনীর মুখ দিয়ে। ভালোবাসি, ভালোবাসি আমি আমার স্বামীকে। সেই মধুমাখা চারটি শব্দ উচ্চারণ করেছে শীতল। ভালোবাসি শব্দটা বলেছে তার মায়াবিনী। হারাবের হৃদয়ে মাতাল হাওয়া বয়ে গেল। কানে বারবার প্রতিধ্বনি হতে লাগলো ভালোবাসি কথাটা। শীতলের এইটা বলার শব্দ আরাফের কানে ঝাংকারের মতো শব্দ তুলছে। আরাফের অষ্টদয়ে একচিতে হাসির দেখা মিলল। শীতলের অধৈর্যতা আচরণের কারণে আজ আরাফ শীতলকে কি নামে আখ্যায়িত করবে জানা নেই। শীতল আরাফকে ভালোবাসে, এটা শুনতে যতটা ভালো লেগেছে, কিন্তু মনের মধ্যে বিষাদের ছায়াও রয়ে গেছে। আরাফের এখন মনে হচ্ছে শীতল আজ তাকে ভালোবাসে কাছে টানছে না, একটু অবহেলা পেতেই এমন আচরণ করছে মেয়েটা। কিন্তু এখন পরিস্থিতি সামলাবে কি করে আরাফ? আরাফের মনে সন্দেহ দূর করতে একটু টাইম দিতে চেয়েছিল শীতলকে। কোনো তাড়াহুড়ো ছিল না, তাই তো ঠান্ডা মাথায় ফিরিয়ে দিয়েছিল নিজের বিবাহিত বধূকে। বিছনায় শুয়ে বুক টেনে শীতলের মাথায় হাত বুলিয়ে আরাপ বলল, তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো, আমাকে ভালোবেসে আমার সান্নিধ্য পেতে চাইছো, কিন্তু আমি যদি বলি আমার অবহেলা নিজের ইচ্ছের বিরুদ্ধে আমাকে সান্নিধ্য পাওয়ার ব্যাকুলতায় বায়না করছো। স্বামী স্ত্রীর কাছে যখন খুশি তখনই যেতে পারে, কিন্তু এতে স্ত্রীর সহমতের প্রয়োজন। দুজন সহমত মিলন হলেই সেখানে ভালোবাসা বাড়ে। একজন সহমত নেই আর একজন জোর করে কাছে টানলেও ভালোবাসা নয়, বিচ্ছেদে হয়। কারণ আরাপ শীতলকে বিছনায় রেখে উঠে লাইট অন করলো। হালতে শীতলের দিকে চোখ পড়তে চমকে গেল আরাপ। শীতল চোখ দুটো কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছে। পা থেকে মাথা অবধি অদ্ভুতভাবে শিহরণ উঠল তার। প্রচন্ড খারাপ লাগলো, সেই সাথে মায়াও কাজ করলো মেয়েটার জন্য। আরাপ এতটুকু বুঝতে পারছে, মানসিকভাবে হোক আর শারীরিকভাবেই হোক, মানুষ নিজের চাহিদাটুকু আদায় করার জন্য মরিয়া
হয়ে উঠলে তাকে সামলানো সম্ভব না। একজন স্ত্রী নিজ থেকে স্বামীকে টানছে একটু সান্নিধ্যের জন্য। যখন স্বামী থেকে স্ত্রী রেসপন্স না পায় তখন স্ত্রী ছটফট করে, মরণযন্ত্রণা বাড়ে, আর সেই দহন চলছে শীতল। আর যদি শীতল আরাফকে ভালোবেসে তার কাছে ধরা দিত তাহলে সেটা আনন্দিতর সাথে গ্রহণ করত। আরাফ শীতলের কাছে গিয়ে হাত বাড়িয়ে নিজের কাছে টেনে নিল। শীতল পুরো শরীর ঘেমে একাকার অবস্থা, কপালের ঘাম বেরিয়ে পড়ছে, নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আসছে। শীতলের অশ্রু বর্ষণ, চোখের আকুলতা ভরা আরাফ বুকে গাঢ় হচ্ছে। শীতলকে বিছনায় শুয়ে দিয়ে তার দিকে ঝুঁকে গিয়ে কপালে আলতোভাবে উষ্ঠ ছোঁয়ালো আরাফ। শীতল চোখে চোখ রেখে আরাফ বলল, আই এম সরি শীতল, আমি তোমাকে হার্ট করতে চাইনি। তোমাকে আঘাত করার কোনো ইচ্ছা আমার ছিল না। প্রাপ্তিটা যেখানে সীমাহীন তুচ্ছ, এই আবদার করাটা সেখানে বড্ড নগণ্য। শীতল আরাফের প্রাণে তাকিয়ে আছে। কি বলতে চাই আরাফ? কোনো কথাই বুঝতে পারল না শীতল, শুধু আরাফের মুখ ফিরানে ডেব ডেব করে তাকিয়ে রইল। কিন্তু আরাফ যখন তার থেকে সরে যাচ্ছিল তখন চমকে গিয়ে আরাফের কাঁধে খামচে ধরল। অসহায় দৃষ্টি তাকিয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, আমি আপনার স্ত্রী। আমি আপনাকে আমার কাছে চাইতে পারি। শুরুটা যাই হোক, শেষটা আমি শুধু আপনাকেই চাই আমার করে পেতে। আপনি আমায় ফিরিয়ে দেবেন না। আমি আর ফিরে যেতে চাই না। আপনি আমায় দূরে সরাবেন না প্লিজ। আরাপ, অ্যাকসেপ্ট মি প্লিজ। কথাগুলো বলতে বলতেই মাথা উঠিয়ে আরাফ কপাল থেকে উষ্ঠদয় চুমু খেল শীতল। আরাফ গাঢ় করে একটি চুমু খেয়ে শীতলকে সরিয়ে দিয়ে বিছনা থেকে উঠে রুম থেকেও বেরিয়ে গেল। শীতল স্তব্ধ হয়ে বিছনায় শুয়ে রইল। দু চোখ বেয়ে অশ্রুধারা বইতে লাগলো। ফজরের আজানের ধ্বনি কানে বাজতে ঘুম ভেঙে গেল শীতলের। আশেপাশে তাকিয়ে দেখলো আরাফ নেই। সে বিছনার মাঝ বরাবর বালিশবিহীন ঘুমিয়েছিল। তখনই রাতের কথা মনে পড়ে, বুক ফেটে কান্না আসতে চায়। রাতেও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে শীতল। খারাপ কেন তার সঙ্গে এমন করছে? এমনটা করার কথাই ছিল না। শীতল তো ধরে নিয়েছিল আরাফকে কাছে টেনে নিলেই সব ঠিক হয়ে যাবে, সব আগের মতো হয়ে যাবে। দু হাত মাথা চেপে ধরে অনেকটা সময় বসে রইল শীতল। যখন মনে পড়ে আরাফ ঘরে ফেরেনি তখন বিছানা থেকে উঠে বাইরে বের হয়ে আসলো। কিন্তু কোথাও বাড়ির আশেপাশে আরাফকে খুঁজে পায়নি শীতল। চোখ দুটো আবার পানিতে ভরে উঠল। গেটের সাথে মাথা ঠেকিয়ে বসে পড়ল। আরাপ, চিৎকার করে খেতে উঠল শীতল। প্রতিক্ষণে পড়ে মনে তোমার কথা। তোমার জন্য আমার এত ব্যাকুলতা। হারিয়ে যাই ভাবনার সাগরে তোমায় ভেবে। মনের ঘরে স্বপ্ন সাজাই তোমায় নিয়ে। কেন থাকো আমায় ছেড়ে দূরে দূরে? আমি তো পারি না এক মুহূর্ত থাকতে তোমায় ভুলে। তুমি হীনা নিঃস্ব লাগে নিজেকে। শূন্যতা আসে নেমে এই হৃদয় জুড়ে। কোথায় আছো তুমি? প্লিজ ফিরে আসো। তোমার তিশা আজ অন্য কারোর সাথে আকদ করেছে। যে তোমার বধূ হওয়ার জন্য অপেক্ষা করেছিল সে এখন অন্য কারোর আমানত হয়ে গেছে। কি করব বলো তুমি? বাবা এত বড় অসুখ ধরা পড়লো, তার উপরে কিছুদিন আগে অপারেশন হয়েছে। বাবা মাকে আর কষ্ট দিতে পারছি না আমি, তাই নিজের ভালোবাসাকে গলা টিপে মেরে অন্য কারোর আমানত হলাম। আমাদের ভালোবাসা আধারে নলকূপের মাঝে হারিয়ে ফেলেছি আমি। তোমাকে আমার করে আর কোনোদিন পাওয়া হবে না আদর্শ। তুমি যে হারিয়ে গেছো নীল আকাশের তারার মাঝে। তিশার চোখের পানি সবাই থেকে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করতেই ব্যর্থ। কারণ তিশা লুকিয়ে কাঁদা আর কারো চোখে না পড়লো তিশার হবু বর মিস্টার অর্ণব রায়জাদার চোখে ধরা পড়ে। তিশার বাবা মা মেয়ের বিয়ের জন্য আনন্দ মনে সব করে যাচ্ছে, কিন্তু মেয়েটার এই বিয়েতে সুখী হবে কিনা জানা নেই। ভালো বর ভালো ঘর হলে কখনো সুখী হওয়া যায় না। বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে গেলে দুই হৃদয়ের আত্মার মিলন থাকতে হয়। সংসারের সুখ শান্তি বয়ে আনে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাধ্যমে, আবার ফাটল ধরে স্বামী স্ত্রীর বিচ্ছেদের কারণে। একটি পরিবার পূর্ণ হয় ভালোবাসার মায়ার বাঁধনে। ভালোবাসার কারণে একে অপরকে সম্পূর্ণ অটুট হয়। ভালোবাসার কারণে একে অপরকে সম্পর্ক অটুট হয়। বিশ্বাস ভরসা ভালোবাসার দায়িত্ব কর্তব্য অধিকারে প্রতিষ্ঠিত হয় পরিবারের সঙ্গে। বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সময় সব মেয়ের মাঝে থাকে খুশির উল্লাস, লজ্জা মিশ্রিত লাল টুকটুকে মুখখানি।
প্রিয়কে আপন করে পাওয়ার আনন্দ থাকে অতুলনীয়। মেয়েদের সেই আনন্দ লাজে রাঙার মুখখানিতে তৃষার মধ্যে একটুও পায়নি অর্ণব। অর্ণবের এখন স্পর্শে মনে আছে যখন তাদের আকত হচ্ছিল, তখন তৃষার মুখে হাসি নয় বিষাদের ছায়া দেখেছিল। অর্ণবের মনে এই নিয়ে কোনো প্রশ্নই নেই। তৃষার চোখের পানি কেন তার কারণ অর্ণবের কাছে অজানা নয়। তৃষার অর্ণব আকত হওয়ার আগেই সব সত্যি জানিয়েছিল, আর সেটা তৃষা নিজেই জানিয়েছিল। তৃষা মিথ্যা আশা বা স্বপ্ন কাউকে দেখাতে চায় না, তাই সময় থাকতে সব সত্য জানানো হয়েছিল। হয়তো তৃষা কষ্ট হবে এইসবের সাথে মানিয়ে নিতে, তবু আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। একবার বিয়েটা হোক শুধু, তারপরে অর্ণব তৃষাকে আবার আগের মতো হাসি খুশি রূপে ফিরিয়ে আনবে। তৃষা জীবনে হয়তো আদর্শকে এনে দিতে পারবে না, কিন্তু তৃষা একটা সুন্দর স্বাভাবিক জীবন দিতে পারবে অর্ণব। বিয়ের আগ মুহূর্তে যদি আদর্শ ফিরে আসে আর তৃষা আদর্শর জন্য না বলে বিয়ে ভেঙে দেয়, অর্ণব বাধা দেবে না, বরং হাসি মুখে বিদায় দিবে ভালোবাসার মানুষটাকে। কারণ ভোগে নয়, ত্যাগে প্রকৃত শোক। আর যদি আদর্শ না ফিরে, তাহলে তৃষার অর্ণব বাধা পড়বে বৈবাহিক নতুন অধ্যায়ে। অর্ণব সব চিন্তা বাদ দিয়ে তৃষার দিকে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে তৃষার মুখটা নিজের হাতের মাঝে নিল। পুরো 2 আঙ্গুলের মাধ্যমে চোখের পানি মুছে দিয়ে বসা থেকে উঠে দাঁড় করিয়ে ছাদের দোলনায় বসলো। নিজের পকেট থেকে রুমাল বের করে তৃষার হাতে দিল চোখের পানি মুছতে। তৃষা বিনা বাক্যে রুমালটা নিয়ে নিজের চোখের পানি মুছে নিল। শুনশান নীরবতা কিছু সময় পার করার পর অর্ণব জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে জিজ্ঞাসা করলো তৃষাকে। খুব ভালোবাসবো আদর্শকে। অর্ণবের কথায় আবার তৃষার চোখ টলমল করে উঠল। ঠোঁটে কামড়ে অর্ণব তাকিয়ে আছে তৃষার প্রাণে। কি উত্তর দিবে তা দেখার জন্য দোলনায় বসা থেকে দাঁড়িয়েই বলল, আমি খুব ভালোবাসি আমার আদর্শকে, নিজের থেকে বেশি খুব ভালোবাসি। এতটা ভালো হয়তো আমি আর কাউকে বাঁচতে পারবো না। এমনকি আমার মনে ওর জন্য যে সুপ্ত ভালোবাসা রয়েছে, তা সারা জীবন রয়ে যাবে মনের গহীনে। যদি তোমার আদর্শ কোনোদিন ফিরে আসে, তখন কি তুমি ফিরবে তার কাছে? অর্ণব তাকিয়ে আছে। এই প্রশ্নটা করার পর তৃষার মুখে খুশি ঝলক ফুটে উঠেছে। তৃষার উজ্জ্বল হওয়া মুখটাই বলে দিচ্ছে সে কতটা খুশি। তবে সে কতটা খুশি হবে তার আদর্শ ফিরে আসলে। অর্ণব আর কোনো প্রশ্নই করেনি। তৃষার অগোছালো কিছু অবাধ্য চুল সামনে এসে পড়লো। সেগুলো গুছিয়ে কানের পিছনে গুঁজে দিয়ে পা বাড়ালো নিচের দিকে যাওয়ার জন্য। কি মনে করে আবার তৃষার দিকে ফিরে দেখালো। তিশার মাথায় হাত দিয়ে বলল, বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত তোমার হাতে সময় আছে তিশা। হ্যাঁ তিশা, আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাতে কেঁদে তোমার আদর্শকে ভিক্ষা চাও। বিয়ের আগ মুহূর্তে আদর্শ ফিরে আসলে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিব তোমার আর আদর্শের। আর যদি না ফিরে, তাহলে তোমার সাথে আমার বিয়ে তো হবেই, সাথে সাথে তুমি নতুন অধ্যায় পা রাখবে, যেখানে তোমার আদর্শের কোনো জায়গা হবে না। সেখানে তোমার একটা নতুন পরিচয় থাকবে। তুমি মিসেস তিশা রায়জাদা হয়ে থাকবে, কারো প্রেমিকা কিংবা গার্লফ্রেন্ড হয়ে নয়, একজন স্ত্রী হিসেবে। কথাগুলো বলে একটু দাঁড়ালো না, চলে গেল অর্ণব। তৃষা পাথরের মতো দাঁড়িয়েছিল সেখানে, ধপ করে বসে পড়ল। তার মানে অর্ণব তাকে বিয়ে হওয়ার আগেই একটা সুযোগ দিয়েছে, কিন্তু আদর্শ তো কোনোদিনও ফিরবে না। তৃষার কাছে কি হবে এবার? তৃষা মনে মনে চাইছে আদর্শ ফিরুক, তাকে নিয়ে যাক দূর অজানায়। আকাশের প্রাণে তাকিয়ে মনে মনে বলছে, আল্লাহ, তুমি আমার আদর্শকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার বাচ্চা নতুন দিশা খুঁজে দাও। আমিও ভালো থাকতে চাই, আমি আর 5টা মেয়ের মতো নর্মাল লাইফ চাই। আমিও বাঁচতে চাই আল্লাহ, আমাকে তুমি পথ দেখাও। গাড়ি ড্রাইভ করছে অর্ণব। আজ বাদে কাল যার সাথে বিয়ে সেই মানুষটা ভালো নেই। হবু বউয়ের চোখে পানি অন্য কারোর জন্য সেটা মানতে কষ্ট হয়। তবু তৃষাকে সময় দিয়েছে অর্ণব। আদর্শ ফিরে আসলে তৃষাকে তুলে দিবে নিজের হাতে। আর যদি আদর্শ না ফিরে, তাহলে সারা জীবনের জন্য অর্ণবের হয়ে যাবে তৃষা। ইক্স মোহাব্বত প্রিয়ার জন্য শহীদ আম্বর হয়েছে শিরিন ফারহাদ, লাইলি মজনু, আনারকলি, সেলিম, পার্বতী, দেবদাস এদের মতো শহীদ আরও অনেকেই রয়েছে। যা কিছু পুরনো ইতিহাসে কাগজের পাতায় রয়েছে, আর কিছু হারিয়ে গেছে স্মৃতির পাতায়।
আজ তিশার গায়ে হলুদ হলুদ শাড়ি, গাঁদা ফুলের গহনায় রাঙানো হয়েছে তিশার শরীর। তিশা মোমের পুতুলের মতোই বসে আছে। একে একে সবাই এসে রায়জাদা অর্ণবের বাড়ি থেকে গায়ে হলুদ আসা তিশা শরীরে ছুঁয়ে দিয়েছে। হলুদ ছোঁয়া পর্ব শেষ হলে গোসল করানো হয়। তখনও তিশা চুপ ছিল। নতুন শাড়ি পরিয়ে তিশাকে ঘরে রেখে সবাই চলে যাওয়ার পর তিশা কান্নায় ভেঙে পড়ে। মনের ভিতরটা বড্ড খসখস করছে। তিশার সাথে খারাপ কিছু হবে না তো? শীতলের সামনে কান ধরে উঠবস করছে আরাপ। শীতল তাকাচ্ছেও না। আরাপ মুখ ফুলে কিছু বলতে গেলেই চোখ রাঙিয়ে তাকিয়ে আছে শীতল। শীতলের ফেস দেখে আরাপ ঢোক গেলে। ভুল তো আরাফই করেছে, যে সে ফুল নয় মস্ত বড় ভুল করেছে। সেই দিনের ওই ঘটনার পর আরাপ চট্টগ্রামে চলে গিয়েছিল, বাসায় ফিরেনি। পাক্কা 1 মাস পর ফিরে এসেছে আরাপ। এতদিন শীতল রেগে আর কথাই বলেনি আরাবের সাথে। আজ আরাপ এসে শীতলের রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ। আই এম সরি বউ, আর ভুল করবো না। এবার শেষ চান দাও, এটা লাস্ট অ্যান্ড ফাইনাল চান্স। প্লিজ ফর গিভ মি বউ। এই যে দেখো কান ধরেছি, আর করবো না। ওহি অসভ্য ফাজিল, এটা আমার কান ধরে সরি বলছো? নিজের কানটা ধরো। আরাপ কথা বলতে বলতেই শীতলের কান ধরে বসেছে। শীতল বলার সাথে সাথেই নিজের কানে আবার হাত দিল। ও সরি, এবার তো মাফ করো। রাতের বেলা চাঁদে এনে টর্চার করছো, তাও আবার একমাত্র অনলি হাজবেন্ডকে। আল্লাহ তো পাপ দিবে তোমাকে মাইজান। শীতল কিছুটা ভেবেই বলল, ওকে, মাপ করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? তাড়াতাড়ি বলো, মশা কিস করে তো আমাকে লাল বানিয়ে ফেলেছে। কে? কি না জি, দেখো মিসেস, কি করেছো আমার হাল। তোমার হাজবেন্ড তাদের পেয়ারা হয়ে গেছে, শুধু তোমার হতে পারলো না। আজ রাতে আমার সাথে ডিনার করতে হবে, তাও আবার বাইরে। বলো রাজি যাওয়ার জন্য? ওকে ওকে, আমি রাজি। যাও, মাপ করলাম। আরাপ রেডি হয়ে গাড়ির সাথে অ্যালার্ম দিয়ে স্টোন হয়ে দাঁড়িয়ে রইল শীতলের অপেক্ষায়। নীল সাদা কম্বিনেশনের শাড়িটার সাথে মিলিয়ে ছোট্ট সাদা পাথরের হালকা অর্নামেন্টস আর সাজ দিল। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর চোখে কাজল লাগিয়ে নিজেকে আয়নায় দেখে নিল শীতল। জুতো পরে হাতে পার্স নিয়ে নেমে এলো শীতল। শীতল আরাফ আজ ডিনারে ডেটে যাচ্ছে। আরাফ ওয়েট শার্টের সাথে কমপ্লিট ব্ল্যাক স্যুট পরেছে। আজ ওর মায়াবিনীকে জানাবে ওর হৃদয়ের কথা। শুধু তাই নয়, এতদিন চট্টগ্রামে কেন ছিল, কি কারণ ছিল, সেটাও জানাবে শীতলকে। আদর্শ খুন করা, তার সবটা জানাবে শীতলকে প্রমাণ সহ আরাপ। আর সেই সময় চলে এসেছে শীতলের সব সত্য জানার। আরাপের পিছু পিছু শীতল বেরিয়ে পড়লো। উদ্দেশ্য আজ ডিনারের একসাথে করবে। নিজেদের গন্তব্যে পৌঁছালো আরাপ শীতল। ডেকোরেশনের বিভিন্ন খাবার আইটেম, জুস সব চেক করানো হয়েছে। আরাপের কথা মতো সবটাই সাজানো হয়েছে। ওদের জন্য আলাদা জায়গায় বুক করা 2য় তলায়। সেখানে কেউ আসতেই পারবে না, কেউ আসতে চাইলেও পারমিশন লাগবে। আরাফকে ফলো করতে করতে শীতল ভিতরে ঢুকে চারিদিকে তাকিয়ে মুগ্ধ হলো। সত্যি ডেকোরেশনটা দারুণ হয়েছে। লাইটিং করা, ডিনার টেবিলে সাজানো, পুরো আলোয় ঝলমল করছে। আজ আরাপ নিজের সাথে কোনো বডিগার্ড আনলো না। শীতলকে ডিনার টেবিলে চেয়ারে বসালো আরাপ। সার্ভেন্ট এসে খাবার সার্ভ করে নিল। শীতল তাকে চলে যেতে বলে সামনে থেকে। শীতল বসে থেকে প্লেটে খাবার বেড়ে দিতে বলল আরাফকে। চারিদিকে স্নিগ্ধময়ী হয়ে উঠেছে। খুব সুন্দর একটা রোমান্টিক গান বাজানো হচ্ছে। আরাফ নিজের জন্য খাবার বেড়ে নিতে গেলে শীতল বাধা দেয়। আরাফ মুখ ফুটে কিছু বলতে নিলেই শীতল চামচে করে খাবার তুলে আরাফের মুখের সামনে ধরে। শীতলের এমন আচরণে আরাফ খুশি হয়ে মুচকি হেসে খাবার মুখে তুলে নিল। আরাফও শীতলকে নিজের হাতে খাওয়ায়। এইভাবে একে অপরকে খাইয়ে খাবারের পর্ব শেষ করে। আই এম সরি শীতল, বলে উঠল আরাফ। আরাফ মুখ ফুটে আরো কিছু বলতে চাইলে শীতল আরাফের মুখে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল। শীতল আরাফের বুকে মাথা রেখেই বলল, আজ কোনো কথা বলো না আরাপ, আমাকে তোমার বুকে একটু শক্ত করে জড়িয়ে ধরে রাখো প্লিজ। শীতলের চোখ জোড়া টলমল করছে। শীতলকে 2 হাতের বাঁধনে বুকে শক্ত করে জড়িয়ে রাখলো আরাফ। তারপর বলতে লাগলো, আরাপ, আমি যদি কখনো ভুল করি, তুমি কি আমাকে ক্ষমা করবে আরাপ? আরাফ শীতলকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে রেখেছে। শীতলের কপালে ওষ্ঠদয় ছুঁয়ে বলল, ভালোবাসি ভালোবাসি তোমায় শীতল, খুব ভালোবাসি তোমায়। আমি জানি তুমি জেনে বুঝে ভুল করার মেয়ে নও তুমি। আর যদি ভুল করে ফেলো তাহলে সেটা সময় পরিস্থিতি স্বীকার করে। শীতল কখনো নিজের অজান্তে ভুল করে না।
তুমি যাকে ভুল বুঝে শাস্তি দিতে চাইছো সে আসলে দোষী কিনা সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নিবে। বিনা দোষে কাউকে শাস্তি তুমি দিবা না। শীতল ছলছল চোখে আরাফকে কিছু বলতে গিয়েও গলে আটকে গেল। হাজার চেষ্টা করেও শীতল আজ ব্যর্থ। তবু আর শীতল বলবে। আরাফের বুক থেকে শীতল মাথা উঠিয়ে হাত ধরে নিয়ে আসে কাপল ড্যান্সের জন্য। দুজনেই কাপল ড্যান্স করছে। तुम्हें अपना बनाने का जुनून सर पे है कब से है। আরাফের পায়ের পাতার ওপর পা রেখে শীতল আরাফের গলা জড়িয়ে ধরে কপালে চুমু দিল। আজকে আরাফের কাছে শীতলের ব্যাপারটা অদ্ভুত লাগলেও তবে ভালো লেগেছে। আগের মতো আপন করার জন্য মরিয়া হবে না তো শীতল। অবশ্য আজ আরাফকে পাওয়ার জন্য মরিয়া হলেও আরাফ শীতলকে বাধা দেবে না, একটুও না, বরং আপন করে নিবে নিজের প্রিয়সীকে। আরাফের হাত শাড়ি ভেদ করে শীতলের সাদা কোমরে জড়িয়ে ধরেছে। আরাফের হাত শীতলের কোমরের মাঝে চলাচল করছে। আরাফ ছোঁয়া বারবার কেঁপে উঠছে শীতল। শীতলের গলায় মুখ ডুবাই আরাফের কোট খামচে ধরে ওর কাঁধে চোখ বুজে মুখ গুজে দেয় শীতল। হঠাৎ কিছু চোখের সামনে ভেসে ওঠায় কেঁপে উঠে চোখ মেলে তাকায় শীতল। আরাফ থেকে দূরে সরে গিয়ে তর তর করে কাঁপছে শীতল। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি বাসায় যাব, আমাকে বাসায় নিয়ে চলুন না আরব। আরাফ কিছু বলতে চাইলেও তা শুনতে নারাজ শীতল, তাই বাধ্য হয়ে রওনা হলো বাসায় যাওয়ার জন্য। বাসার সামনে গাড়ি থামতে শীতল গাড়ি থেকে বের হয়ে শাড়ির আঁচল শক্ত করে ধরে উপরে চলে যায়। আরাফ শীতলের বিহেভিয়ারে অবাক হচ্ছে। কি হলো শীতলের? আরাফ গাড়ি পার্ক করে বাসায় ঢুকতে চমকে গেল। শীতল নিজের ড্রেস চেঞ্জ করে ঘুমানোর জন্য ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরিধান করেছে। আরাফ হাতের ঘড়িটা খুলে ফ্রেশ হয়ে ওয়াশরুমে গেল। চোখে পানির ঝাপটা দিয়ে আয়নার দিকে তাকিয়ে ভাবছে, কি হয়েছে শীতলের? এমন অদ্ভুত আচরণ কেন করছে? জিজ্ঞাসা করতে হবে। আরাফ ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখে শীতল ব্যালকনিতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শীতলের কাঁধে হাত রাখতে কেমন মায়াবী দৃষ্টি নিয়ে তাকালো। আর যদি কিছু চাই আপনার কাছে দিবেন আমায়? আরাফ চেয়ে আছে শীতলের মুখের পানে। কি বলতে চায় শীতল? শীতল আরাফের খুব কাছে এসেই বলল, আজ আমি আমার স্বামীকে চাই, আমার বেঁচে থাকার নতুন আশা চাই। দিন না আমায়। আজ আমার স্বামীটাকে একটু ভালোবাসা দিবেন আমায়, নাকি সবটাই ওহি এলিজা জন্য বরাদ্দ? আরাফকে বাকি কথা শেষ করতে দেয়নি শীতল। তার আগে আরাফের ঠোঁটের মাঝে নিজের ঠোঁট মিশিয়ে দিল। আরাফ সাথে সাথেই নিজের চোখ জোড়া বন্ধ করে দুই হাত দিয়ে শীতলের কোমর আঁকড়ে ধরল। আরাফকে পাওয়ার জন্য কেমন ছটফট করছে শীতল। আরাফ আর শীতলকে ইগনোর করেনি, সবটা মেনে নিয়েছে। শীতল শরীর থেকে আসা মিষ্টি বডি স্মাইল পাচ্ছে আরাফ খুব কাছ থেকেই। 2 মিনিট পর শীতল আরাফকে ছেড়ে দিল। শীতল কেমন নেশা ভরা নজরে তাকিয়ে আছে। আরাফ শীতলকে কোলে তুলে নিজের রুমে গেল। খাটে শুয়ে দিয়েই বলল, শীতল, আমি তোমাকে আপন করে নিতে চাই, কিন্তু এভাবে না। তোমাকে কিছু বলতে চাই। কেন সেদিন ফিরিয়ে দিয়েছি তোমায়? প্লিজ আরব, এখন থাক না সেসব কথা। কিন্তু আর কোনো কিন্তু নয়। আজ যদি তুমি আমায় সরিয়ে দেওয়ার চেষ্টা করছো, তাহলে আমি আজ নিজেকে শেষ করে ফেলবো। শীতল, কি বলছো তুমি? পাগল হয়ে গেছো? শীতল কথাটা বলেই কেঁদে দিল। শীতল মুখে হাত দিয়ে ফুপিয়ে কাঁদছে। আরাফ কোনোভাবেই শান্ত করতে না পেরে মনে মনে ঠিক করলো, যা হবে তাই দেখা যাবে। আজ আর কষ্ট দিবে না শীতলকে, বরং আপন করে নিবে। আরাফ শীতলের উপর নিজের শরীরের ভর ছেড়ে দিল। শীতলের দু গাল নিজের দু গালের মাঝে নিয়ে নিল আরাফ। শীতলের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের জোড়ার মাঝে নিয়ে শুষে নিতে থাকলো। আজ আরাফ ফিরাবে না শীতলকে, আপন করে নিবে গভীরতম ভাবে। শীতলের পরনের নাইট ড্রেসটা খুলে ফেলে দিল। আজ ভালো খারাপ ভুলে গিয়ে একে অপরের মাঝে একাকার হয়ে গেল ওরা। আজ নেই মানা, আর নেই কোনো দূরত্ব। সব দূরত্বের অবসান ঘটিয়ে আজ একান্তভাবে শীতলকে আপন করে নিল আরাফ। তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে নিজেদের বিলিয়ে দিল একে অপরের মাঝে। রাতের আধারে শহর মুছে নতুন সূর্য উদয় হয়ে আলোকিত করেছে গোটা শহর গ্রামকে। সকাল হতে চোখ খুলে নিজেকে আরাফের বাহুডোরে বন্দি পেল শীতল। আরাফের সাথে লেপ্টে থাকা অবস্থা পেয়ে শীতলের মুখ লজ্জায় লাল হয়ে গেছে। ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়ে
খুব খুশি শীতল। শীতল আরাফের দিকে মুগ্ধ নজরে তাকিয়ে আছে। আরাফ একটু নড়েচড়ে উঠায় ভয় পেয়ে বুকে কাপড় টেনে উঠে বসল শীতল। আরাফ একটু নড়েচড়ে ঘুমের দেশেই পাড়ি দিয়েছে। শীতল মুচকি হেসে আরাফের কপালের সামনে আসা ছোট ছোট চুলগুলোকে নিজের হাতে সুন্দর করে গুছিয়ে দিয়ে গায়ে চাদর পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আজ তিশার বিয়ে। গায়ে তার গহনা, লাল বেনারসি শাড়ি জড়ানো। তিশার গায়ের পোশাক গহনা অর্ণবের বাড়ি থেকে এসেছে। সবাই বলে একটি মেয়ের বধূ সাজে সব থেকে বেশি সুন্দর লাগে, সেই খাটো হোক কিংবা লম্বা। বিয়ে সাজেই নাকি নারীর পরিপূর্ণতা পায়, কিন্তু তিশা আদৌ কি পরিপূর্ণতা পেয়েছে? তিশার মুখটা কালো আধারে ছায়া ঘেরা। ভালোবাসার মানুষটার পাশে নেই। বয়সালে যেখানে আদর্শ থাকার কথা সেখানে অর্ণব রয়েছে। কিছুক্ষণ আগে জানতে পারল বয়স সাজে অর্ণব এসে উপস্থিত হয়েছে। নিচে বিয়ের কালেমা পাঠ কবুলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, সেটা তাকে জানিয়ে গেল খালেরা। বিয়ের কোণে তার রুমে বসে কাজী সাহেব তার কাজ শেষ করে তিশার রুমে পৌঁছালো। বাড়ির আদুরে দুলালি হাজ কবুল বলে অন্য কারো হবে। বাবা মা রাজকন্যা নিজের পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে পা দিবে। সব কষ্ট বুকের মধ্যে চাপা দিয়ে এক বুক কষ্ট নিয়ে কবুল বলতে গিয়েও শরীরটা কেঁপে উঠল। হাসেই কবুল বলে সে হয়ে যাবে কারো বাড়ির পুত্রবধূ, কারো ঘরের বউ। এই কবুল আজ বলে আদর্শকে হারাবে সারা জীবনের জন্য। কবরের মাধ্যমে অন্য কারো হয়ে যাওয়া। কি করবে তিশা? নিজের সাথে এক প্রকার লড়াই চলছে, তবু যে আজ তিশাকে কবুল বলতেই হবে। তিশার বুকটা ফেটে যাচ্ছে, মুখ দিয়ে কবুল শব্দটি বলতে গিয়েও বারবার থেমে যাচ্ছে। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। নিজের অনুভূতির সময় একটি মেয়ে জানিয়ে তারা কেমন খারাপ লাগা শুরু হয়, তবু সব ভালো লাগা খারাপ লাগাকে পিছিয়ে ফেলে। মা বাবার কথা মনে করে চোখ বুঝে কবুল বলে দিল। 3 বার কবুল বলার পর সবার মুখ থেকে শোনা গেল আলহামদুলিল্লাহ, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী হয়ে গেলে, পবিত্র বন্ধন অটুট থাকুক, আমিন। তিশার কাছে সবার কথা কেমন যেন বিষের মতো লাগলো। আখি জোড়া তার এখনো বন্ধ, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বিয়েটা হয়ে গেল। তিশার আর আদর্শর ভালোবাসা অসমাপ্ত রয়ে গেল সারা জীবনের জন্য। বাধা পড়ল নতুন সম্পর্কে এক নতুন রঙিন সুতোয়। অপরদিকে আরাফ শীতল ঘুরতে বের হয়েছে। তারা এখন বর্তমানে আছে 1800 ফুট উঁচু এক পাহাড়ে। আর এই পাহাড়ে দাঁড়িয়ে শীতের রাতের কুয়াশা আছানো এক নতুন ধরনের চোখে পড়বে। আবার রাত শেষে সূর্য সোনালি রঙে মোড়ানো সবুজ পাহাড় যেন এই রঙে পুরো পাহাড়কে সোনায় মরিয়ে রাখবে। এই উঁচু পাহাড়ে দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণ হঠাৎ আসা মৌসুমি হাওয়া মাখিয়ে দিয়ে যাবে সর্বতনুতে। আবার বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই নৈসর্গিক নীরবতা বিরাজ করে পাহাড়ের চারপাশে। প্রকৃতিক অপরূপ নীলাভূমি দেখতে চাইলে সাজেকে এসে একবার হলেও ঘুরিয়ে যাওয়া যায়। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এটি মিজোরাম সীমান্তের উত্তরে অবস্থিত সর্ববৃহৎ একটি ইউনিয়ন। এর আয়তন প্রায় 702 বর্গ কিলোমিটার। সাজেক জেলায় উত্তর দক্ষিণে ভারতের ত্রিপুরা ও লংগদু এবং পূর্ব পশ্চিমে ভারতের মিজোরাম ও খাগড়াছড়ি উপস্থিত। রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি দীঘিনালা হয়ে সাজেক ভ্যালিতে পৌঁছাতে হয়। তবে রাঙ্গামাটি হয়ে যেতে চাইলে নৌপথে যেতে হবে। সেই ক্ষেত্রে কাপ্তি হয়ে হাঁটা পথে সাজেক পৌঁছাতে হবে। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার। খাগড়াছড়ি থেকে দীঘিনালা হয়ে সাজেক যেতে চাইলে এর দূরত্ব হবে 45 থেকে 50 কিলোমিটার। 180 ফুট উঁচু একটা পাহাড়ে দাঁড়িয়ে যখন আরাফ ওই দিনের না বলা কথাগুলো বলার জন্য শীতলের দিকে ঘুরে তাকালো, তখনই একটা বুলেট এসে লাগে আরাফের বুকের বাঁ পাশটাতে। গুলিটা কে করেছে দেখার জন্য সামনে তাকাতেই চমকে গেল আরাফ। মুখ দিয়ে অস্পষ্ট স্বরেই বলে উঠল, শীতল, তুমি বাকি কথাগুলো বলার আগে আবার একটা গুলি বর্ষণ করে একই জায়গায় শীতল। আরাফ মুখ ফুটে কিছু বলতেই পারছে না। নিজের ভালোবাসার মানুষটার এমন বিহেভিয়ার কারণটা মানতে পারছে না। কাল পর্যন্ত যে মেয়েটা তাকে আপন করার জন্য পাগল ছিল, সে কিনা আজ এতটা বদলে গেল। কিন্তু কেন? কি দোষে এত বড় শাস্তি দিল শীতল? কি অপরাধ ছিল আরাফের? আরাফ টলমল চোখে তাকিয়ে স্পর্শ দেখতে পেল শীতলের চোখে পানি নয়,
এক বুক ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। শীতলকে কিছু বলার আগেই দূর থেকে আরেকটা নিশানা লাগালো আরাফের বুকে। আরাফ নিজেকে আর সামলাতে পারলো না, ঢলে পড়ল পাহাড়ের মাটির উপর। নিবু নিবু চোখে যখন তাকালো তখন দেখতে পেল আরমান মির্জা জগৎ রায়, সাথে সেই মুখোশ পরে থাকা অজানা শত্রু। তৃতীয় গুলিটা জগৎ রায় করেছে আরাফের বুকে। কি মিস্টার ইয়াংম্যান, কেমন লাগছে? আমি বলেছিলাম না তোমাকে হঠাৎ বেস্ট সারপ্রাইজ দিয়ে চমকে দেব। তা কেমন লাগছে? নিশ্চয়ই শান্তি লাগছে। একটু পর তো তুমি সারা জীবনের জন্য ঘুমাবে এই ধরনের বুকে। সো গুড বাই, ওপারে ভালো থেকো। চল মামনি, আমাদের কাজ শেষ, বাকিটা আমাদের লোকই করে দিবে। জগৎ রায়কে চোখের ইশারায় আরমান মির্জা কিছু বলে বাঁকা হাসে। শীতলকে নিয়ে চলে যেতে নিলে আরাফ শীতলের হাত ধরে বলল, প্লিজ ওদের সাথে যেও না শীতল, সামনে বিপদ অপেক্ষা করছে, আমার কথা শোনো প্লিজ। আরমান মির্জা আরাফের বুকে লাথি মারল। আরাফ ছিটকে পড়ল অতিরিক্ত রক্তক্ষরণে কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে। আরমান মির্জা আরাফের হাত থেকে শীতলের হাত ছুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। শীতল একটিবারও ফিরে তাকায়নি। হঠাৎ আরাফ বলে উঠল, ঝরা ফুলের পাপড়ি কিছু ভালোবাসা জীবনটাকে রঙিন করে দেয়, কিছু ভালোবাসা জীবনের সব ভালোবাসা কেড়ে নেয়, কিছু স্বপ্ন দু ঠোঁটে হাসি ফোটায়, আর কিছু স্বপ্ন দু চোখে অশ্রু ঝরায়। স্বপ্নের বাস্তবতা বহুদূর। কিছু ভুল জীবনের সব ভুলগুলো শুধরিয়ে দেয়, আর কিছু ভুল জীবনের চলার পথটাকে নষ্ট করে দেয়। তোমাকে ভালোবেসে আমি করিনি তো কোনো ভুল। আজ কী কারণে ভুল বুঝে তুমি আঘাত করলে জানি না, তবে যেদিন তোমার ভুল ভাঙবে সেদিন বড্ড দেরি হয়ে যাবে শীতল। তখন আমি নাই এই দুনিয়াতে। আরমান মির্জার সঙ্গে চলে গেছে শীতল। আরাফ তাকিয়ে আছে দূর দূরান্তের পথে নিজের আপন মানুষটাকে শেষবার দেখার জন্য, কিন্তু সেটা হলো না। জগৎ রায় লবণাক্ত চাবুক দিয়ে আঘাত করছে একের পর এক আরাফের শরীরে। আরাফ মা বলে গগন বিদারে চিৎকার করছে। তাতে জগৎ রায়ের মনে আরাফের জন্য মায়া কাজ না করলেও আরাফের চিৎকারে শান্তি পাচ্ছে বেশ। একটা চিৎকার কলিজা কাঁপিয়ে দিচ্ছে। আরাফকে রক্তাক্ত করে জগৎ রায় তৃপ্তি পাচ্ছে। তৃতীয় ব্যক্তি আরাফের কোনো শ্বাসশব্দ না পেয়ে পা দিয়ে সোজা করে দেখলো আরাফ নিঃশ্বাস নিচ্ছে না। হয়তো চাবুকের আঘাত সহ্য করতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। জগৎ রায় আর তৃতীয়জন আরাফের লাশ সেই উঁচু পাহাড় থেকে খাদে ফেলে দিল। এবার তাদের কাছে কেউ বাধা দেওয়ার মতো নেই। নিজের কাজও সিদ্ধি হাসিল করতেই পারবে। এই রাজ্যে কিং ইন দ্য সিটি অফ মাফিয়া আরাফের জায়গা এখন তারা দখল করে পাপাচার অনাচার শুরু করবে। তাদের পথের কাঁটা উপড়ে ফেলেছে। জগৎ রায় তৃতীয় ব্যক্তির সাথে হাত মিলিয়ে চলে গেল রাজ্য কায়েম করতে। সমাপ্ত। প্রথম খণ্ড এখানেই শেষ করা হয়েছে। দ্বিতীয় খণ্ড নিয়ে ফিরবো যদি আপনাদের ভালো রেসপন্স পাই। সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তবে হ্যাঁ, আর একটা কথা, দ্য কিং ইন দ্য সিটি অফ মাফিয়াতে কি হয় তা দেখতে থাকুন। সব রহস্য জট দ্বিতীয় খণ্ডতে প্রকাশ করা হবে। ধন্যবাদ।